বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে 17ই জুন 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের তৃতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। আজ আমরা আলোচনা করব গতকাল যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে দেখেন, বের করেন 19 নাম্বার পেজ। 19 19 নাম্বার পেজ বের করেন। বিমল সাহেব দেন তো, বিমল সাহেব দেখেন ধারা 145 ও প্রায় দেওয়ানি এখতিয়ার। মানে আমরা আগে একটু প্রশ্নে চলে যাই। দেখেন এই যে আমরা যে প্রশ্নটা পড়তেছিলাম 5 নাম্বার প্রশ্ন, এই 5-এর খ খ পড়তেছিলাম আমরা। খ নাম্বারটা একটু পড়ি। দেখেন যে ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার জন্য অপরিহার্য শর্ত কি পাইছি আমরা। ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার মধ্যে পার্থক্য নির্ণয়ের বৈশিষ্ট্য আলোচনা করুন পাইছি। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয় করতে অসমর্থ হন, সেক্ষেত্রে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। ওই যে বিবাদমান ভূমিতে কে দখলে আছে এটা যদি বোঝা না যায় তাহলে তিনি ক্রোক করবেন, ক্রোক করে রিসিভার নিয়োগ করতে পারে। আর এরপরে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমানে মামলার ভূমি নিয়ে শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে তিনি ওই যে ক্রোক আদেশ টাদেশ এগুলো সব কি করে ফেলবেন, প্রত্যাহার করে ফেলবেন। এখন যেটা আমরা পড়ি নাই, দেখেন প্রায় মানে কোয়াসি দেওয়ানি এখতিয়ার বলতে কি বুঝেন। প্রায় দেওয়ানি এখতিয়ার। এখন আগে আমরা এই উত্তর পড়তে চলে আসি যে প্রায় দেওয়ানি এখতিয়ার আসলে কি। দেখেন দেওয়ানি মামলার কতগুলো বৈশিষ্ট্য আছে। দেওয়ানি মামলায় কোনো আসামির শাস্তি দেওয়া, বিবাদীকে শাস্তি দেওয়া যায় না। দেওয়ানি মামলায় পাওয়া যায় প্রতিকার, আপনি যা চাইছেন তাই দিবে বা আর্থিক ক্ষতিপূরণ দিবে। দেওয়ানি মামলায় কেউ মারা গেলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। এরপরে দেওয়ানি মামলার তামাদি মেয়াদ আছে। তো এই যে তিনটা জিনিসের কথা বললাম, এই তিনটা জিনিস কিন্তু ফৌজদারি মামলায় হয় না। অর্থাৎ ফৌজদারি মামলায় কোনো তামাদি মেয়াদ নাই। ফৌজদারি মামলায় পক্ষভুক্ত হওয়ার, আসামি মারা গেলে পক্ষভুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। ফৌজদারি মামলায় সাধারণত দেওয়া হয় শাস্তি, কোনো প্রতিকার কিন্তু দেওয়া হয় না। কিন্তু এই ফৌজদারি কার্যবিধির 145 ধারার মামলা যদিও ফৌজদারি প্রকৃতির, কিন্তু এর বৈশিষ্ট্য দেওয়ানি মামলার মতো। এ কারণে বিচারিক নজিরে বলছে যে এই মামলাকে বলা হয় প্রায় দেওয়ানি এখতিয়ার, মানে পুরোপুরি না কিন্তু কি প্রায়। এখন প্রায় দেওয়ানি এখতিয়ার এটা ধরেন আমরা এই উত্তরটুকু পড়ি নাই, তারপরেও আপনি কিভাবে আপনার উত্তর করা উচিত। আপনি আগে 145 কি, কখন 145 এর মামলা করে, কে কে আদেশ দিতে পারে, 145-এ কে কি করতে পারে, যে 145-এ যে উভয় পক্ষের হাজির হতে নির্দেশ দিবে আর জবাব দিতে বলবে, তারপরে উনি দেখবে যে 2 মাসের মধ্যে কে দখলে ছিল। এইগুলা সব লেখার পরে আপনি লিখবেন যে দেওয়ানি মামলার কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এই যা বললাম। তো ওই বৈশিষ্ট্যগুলো ফৌজদারি মামলা কিন্তু থাকে না, কিন্তু এই 145 ধারার মামলায় এই দেওয়ানি মামলার এই সকল বৈশিষ্ট্য বিদ্যমান আছে। তাই 145 ধারা মামলা যদিও ফৌজদারি মামলা, কিন্তু এটাকে কি বলা যেতে পারে, প্রায় দেওয়ানি এখতিয়ার মামলা বলা যেতে পারে। সো আপনি এই যে যেটুকু আমরা পড়তে যাচ্ছি এইটুক না পড়েও আপনি আপনার মতো করে ওইভাবে যদি বলেন বা নিজে একটু তুলনামূলক আলোচনা করেন যে দেওয়ানি মামলা যেরকম মামলার তামাদি মেয়াদ আছে, এই 145 এর মামলাও 2 মাসের মধ্যে করতে হয়। দেওয়ানি মামলায় পক্ষভুক্ত বা কায়মোকামের সুযোগ আছে, 145 এর মামলায়ও কায়মোকামের সুযোগ আছে। দেওয়ানি মামলায় দখল বুঝাই দেওয়া হয়, 145 এর মামলায়ও কি দখল বুঝাই দেওয়া হয়। দেওয়ানি মামলায় ঘোষণা দেওয়া হয়, 145 এর মামলায়ও কি ঘোষণা দেওয়া হয়। তো যদিও এই মামলাটা ফৌজদারি আদালতে হচ্ছে, কিন্তু এর প্রকৃতি বৈশিষ্ট্য, অধিকাংশ বৈশিষ্ট্য কিসের মতো, দেওয়ানি প্রকৃতি। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত কারণ সময় বিবেচনা করে 145 ধারা মামলাকে প্রায় দেওয়ানি এখতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। বুঝাইতে পারলাম। এই যে দেখেন একটু পড়ি যে স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি বিরোধ দেখা দেয় তখন সেই বিরোধ নিষ্পত্তি করে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত। এসব ব্যাপারে দেওয়ানি আদালতেরই মূলত এখতিয়ার রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যখন সমাজে আন্ডারলাইন করেন শান্তি ভঙ্গের কারণ হিসেবে দেখা দেয়, তখন সেই বিরোধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও
ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে উল্লিখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারেন না, শুধুমাত্র শান্তি বজায় রাখার জন্য সাময়িক ব্যবস্থা কি নিতে পারেন। মানে উনি কিন্তু বলতে পারেন না যে এই জমির মালিক অমুক, জাস্ট তাৎক্ষণিক একটা পদক্ষেপ নিতে পারে। ম্যাজিস্ট্রেটের এসব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 145 ধারায় বলা আছে। ফলে এই ধারার অধীন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আধা দেওয়ানি এখতিয়ার বা প্রায় দেওয়ানি ক্ষমতা বলে কি করা হয়, গণ্য করা হয়। উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে ধারা 145-এর কার্যধারা মূলত দেওয়ানি প্রকৃতির, তবে তা সাময়িক সময়ের জন্য। এর মূল প্রতিকার দেওয়ানি আদালতের এখতিয়ারে রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধির অধীন এই ধরনের প্রতিকারকে প্রায় দেওয়ানি এখতিয়ার বলা হয়। বুঝতে পারছেন? তো তাহলে আমার যে জিনিসটা এই জায়গা যদি এইভাবে প্রশ্ন আসে যে 145 ধারার মামলা হচ্ছে প্রায় দেওয়ানি এখতিয়ার, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে বললো যে ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন, তাহলে এই যে এক প্যারা যে লিখছে এইটুক লিখলে কিন্তু হবে না। আপনি 145-এর আমি যা যা কি আদেশ দিতে পারে, 145-এর মামলা কখন করে, এইগুলা আলোচনা করবেন। তারপরে তুলনা করবেন যে দেওয়ানি মামলা কি কি বৈশিষ্ট্য আছে আর এই 145-এর কি কি বৈশিষ্ট্য আছে। তারপরে বলবেন যে উপরোক্ত কারণে 145 ধারা মামলারে কি মামলা বলা হয়, প্রায় দেওয়ানি এখতিয়ার বলা হয়। বুঝতে পারছেন? এখন দেখেন 145 ধারা অমান্যের শাস্তি। প্রশ্নে কিন্তু শাস্তি জিজ্ঞেস করে নাই, কিন্তু আমরা যেহেতু জানি এই কারণে আলোচনা করতেছি। দেখেন 145 ধারার অধীন যদি ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন এবং কোনো পক্ষকে দখল সম্পর্কে ঘোষণা দেন, তখন তখন এই আদেশ ভঙ্গ করলে বা অমান্য করলে পেনাল কোড 1860-এর কত 188-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ। এখানে একটু ছোট্ট করে লিখে রাখেন প্রতিকার রিভিশন। প্রতিকার রিভিশন 145 ধারা মামলার প্রতিকার কি, রিভিশন। তাহলে 145 ধারা মামলার প্রতিকার কি বলেন, রিভিশন। 144 এর প্রতিকার কি, 144ও কিন্তু রিভিশন। আমরা এরপরে চলে আসি। দেখেন আমরা আগে একটু প্রশ্নে চলে আসি। প্রশ্ন আবার প্রশ্ন ধরেন। আপনার আগে বুঝতে হবে যে কোনটুকুর উত্তর কতটুকু। প্রায় বা কোয়াসি দেওয়ানি এখতিয়ার বলতে কি বুঝেন? ফৌজদারি কার্যবিধির 145 ধারার কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে দেখেন, ব্যাখ্যা করুন। মানে ওইটা একটা প্রায় দেওয়ানি এখতিয়ার কি, এটা একটা অংশ। আর ফৌজদারি কার্যবিধির 145 ধারার কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কেবল সত্যের প্রশ্ন নয়, দখলের বিষয়ে দেখে থাকেন, ব্যাখ্যা করুন। এইটার উত্তর আমরা অ্যাকচুয়ালি পড়ে ফেলছি। কিভাবে? এই যে দেখেন, এটার উত্তর হলো কোনটুকু আমি বলি। দেখেন এই যে শুনেন, আবার প্রশ্ন আসেন। এই যে ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজুর অপরিহার্য শর্ত কি পাইছি না? এই যে এইটুক লিখে আমরা যতটুকু উত্তর লিখে যে কি আদেশ দিতে পারে, তারপরে 145 ধারা আদেশ কখন দেওয়া হয়, 145-এর 1-এ কি আছে, 2-এ কি আছে, 4-এ কি আছে লিখি না। তারপরে এইটুক লেখার পর আলোচনার পরিশেষে বলা যায় যে 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল কিসের প্রশ্ন, কি দেখে থাকে, দখল দেখে থাকে। যদি না বুঝে থাকেন এবার উত্তর পড়তে আসেন, বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে জায়গা ঠিকভাবে দেওয়া আছে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে দেখেন। পাইছেন? এই যে দেখেন হুবহু গতকাল যা পড়ছি যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898-এর 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তারপরে দেখেন যিনি আদেশ দিতে পারে, পড়ছি 145 ধারা প্রসিডিং রুজুর অপরিহার্য শর্ত কি পড়ছি, ওই যে উপরে পড়ছি না। তারপরে দেখেন এই যে বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা যেসব আদেশ দিতে পারেন, এটাও কি পড়ছি। এতটুক লিখে ওই যে 145-এর 1, 2, 5, 6 এটা। তারপরে লাস্টে বলবেন তাই আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সত্যের প্রশ্ন নয়, কেবল সম্পত্তির দখলের বিষয়ে দেখেন। বুঝেন নাই বোধহয়? ওই যে আমরা প্রসিডিং রুজুর অপরিহার্য শর্ত কি কি ওইটুকুর যা উত্তর, এইটারও কি
সেই উত্তর। জাস্ট যে প্রশ্নে যা জানতে চাইছে এতটুকু লিখে লাস্টে লিখবো যে আলোচনার পরিশেষে বলা যায় যে 145 ধারায় কোনো সত্যের প্রশ্ন না, কেবল কি দখলের বিষয় দেখা হয়। কেন কেন সত্যের প্রশ্ন না? ওই যে গতকাল পড়াইছি না ভাই, যে 145 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে যখন কেউ অভিযোগ দিবে, ম্যাজিস্ট্রেট 145-4 দেখবে যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে কে দখলে ছিল আর কে বেদখল হয়েছে। যারা বেদখল করছে সেই প্রকৃত দখলদার হিসেবে বিবেচিত হবেন। আর 145-6 বলছে যদি কেউ দখলে থাকেন তারে দখলকারী হিসেবে ঘোষণা দিবেন, এবং যতদিন পর্যন্ত আইনগত পন্থায় তারে বেদখল করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দখল কি রাখবে, বজায় রাখবে। এই তো প্রশ্নটা আমার কাছে করবেন, কান ঘুষা করেন কে? কি প্রশ্ন আছে বলেন? নেন, এই যে এই নেন, মাইক্রোফোন নেন। ক্রিকেট খেলেন নাই, বলেন। স্যার 144 ধারার ওইটা যে আদেশ ভঙ্গ করলে 188 ধারায় শাস্তি বিচারিক ম্যাজিস্ট্রেট দেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই দেয়, কিন্তু এই বিচারিক ম্যাজিস্ট্রেট শাস্তি দেয়, কিন্তু এইখানে 145 ধারায় এই শাস্তিটা দেয় কে স্যার? বিচারিক একই ম্যাজিস্ট্রেট, বিধান। একই বিধান। 144 হোক 45 হোক, যে ভঙ্গ করবে, ভঙ্গ করার পরে ওই যে 144-এর আদেশ দিছিল, যে 145-এর আদেশ দিছিল, তাকেই মামলাটা করতে হবে। কোথায়? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট সরাসরি শাস্তি দেওয়ার এখতিয়ার ওনার নাই। এখন যদি বলেন যে স্যার এই বিধান কোথায় আছে, ফৌজদারি কার্যবিধির 195 ধারায় আছে। আমরা চলে আসি 5-এর গ-তে আসেন। 144 আর 145 এর মুসাবিদা দেখবো। 144 আর 145-এর মুসাবিদা। দেখেন, আমরা তো জানি যে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে 144, আর যদি আপনারা বেদখলের হুমকি দেয়, শান্তি ভঙ্গ করতেছে, বেদখলের কি দিছে, হুমকি দিছে, অথবা বেদখল অলরেডি করে ফেলছে, সেই ক্ষেত্রে কত? 145। এবং এই 144 বা 45-এর এই মামলাগুলো কিন্তু বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে করা যায় যায় না। দেখেন, তাহলে এই যে দেখেন, মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত ঢাকা। এখন আপনি এত কিছু না লিখে জাস্ট লিখতে পারেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, কথা শেষ। বুঝাইতে পারলাম? মোকাম লিখলেও ভুল নাই, ওইভাবে লিখলেও কি ভুল নাই, সবই সঠিক। সূত্র পিটিশন মামলা নাম্বার এত 2012। এটাকে আমরা কোনো নাম্বার দেইনি কেন? কারণ এটা নতুন মামলা, নতুন মামলা। ঠিক আছে। এই যে ধারা 144, 145, এই ধারাটা আপনি সূত্রর নিচেও লিখতে পারেন, অথবা ওই সাক্ষীগণের নাম ঠিকানা ঘটনার স্থানের পরে যাইও কি লিখতে পারেন। এর আগে আমরা যে 196, সরি শুধু 96, 98, 100 যে পিটিশন, ওইগুলোতে ধারা লিখছি একেবারে কি নিচে। ধারাটা সূত্রর নিচেও লেখা যায়, আবার কি একেবারে নিচেও লেখা যায়, দুটেই সঠিক, কোনোটা ভুল না। এখন আপনার মনে রাখার সুবিধার্থে যে কোনো একটা আপনি মনে রাখতে পারেন, বা দুইটাই সঠিক। তাহলে আমরা আসি জয়নাল আবেদিন, ইনি হচ্ছে কি বাদী পক্ষ, বনাম শামসুল হুদা, নুরুল হুদা, 3 নম্বরে আলামিন হুদা, এরা সবাই বিবাদী বা কি অপর পক্ষগণ। আচ্ছা, তাহলে আমরা বাদী বিবাদী পাইলাম। এবার আসেন সাক্ষীগণের নাম ঠিকানা। যদি লিখিত আপত্তি দিত তাহলে কি সাক্ষীর নাম ঠিকানা লাগতো? লিখিত আপত্তিতে কিন্তু সাক্ষীর নাম ঠিকানা লাগে না। তাহলে সাক্ষীর নাম ঠিকানা দেখেন, 1 নম্বরে যে বাদী স্বয়ং, মানে যিনি মামলা করছে তিনি 1 নম্বর সাক্ষী। 2 নম্বরে দেশে 3, 4, 5, 6, এবং লাস্টে লেখছি আরো সাক্ষী। কি লাস্টে লেখছি আরো সাক্ষী আছে? কার লাগবে? আপনি নেন নাই কালকে? কেন কালকে আপনার আসেন নাই? নেন নাই কেন? আচ্ছা দেখেন, এখন বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে এখন এই জায়গাতে অনেক কথা আছে, আপনি আপনার মতো করে দিবেন। যে আমি এই যে আমি যদি এইভাবে বলি 145 এর কাহিনী কি, যে দীর্ঘদিন যাবৎ বাদী এক জায়গায় বসবাস করে আসতেছে, বাদী সহজ সরল আইন মান্যকারী,
বিবাদী হারমাত, লাঠিয়াল, ডাঙ্গা মাছ প্রকৃতির তারে বেদখলের হুমকি দিছে। হুমকি দেওয়ার পর থেকে 2 মাসের মধ্যে মামলা দায়ের করছে, অথবা হুমকি দিয়ে বেদখল করছে, বেদখলের পর থেকে 2 মাসের মধ্যে মামলা দায়ের করছে। যদি বেদখল না হয় তাহলে বলবো যে বাদীর দখল যে আছে এই মর্মে তার ঘোষণা দেওয়া হোক। আর যদি বেদখল হয় তাহলে তার দখল ফিরাইয়া দিয়া তার ঘোষণা দেওয়া হোক সে এখানে দখলে থাকার অধিকারী। এইটু কাহিনী। এবং সবশেষে গিয়ে প্রার্থনা যে উপরোক্ত কারণ বিবেচনা করে বাদীকে তার প্রার্থীকৃত প্রতিকার মঞ্জুর করতে কি হয়, মর্জি হবে। এই তো কথা। তো দেখেন আমরা একটু পড়ি তারপরও। যেহেতু বাদী একজন সৎ, সহজ সরল, আইন মান্যকারী, পরোপকারী ব্যক্তি বটে। আচ্ছা, আর একটা কথা একটু বলে রাখি, এই জায়গা ধারার জায়গায় 144ও লেখছি, 145ও লেখছি। আপনি শুধু ইচ্ছা করলে 144ও লিখতে পারেন, আবার ইচ্ছা করলে কি 145ও লিখতে পারেন। যেভাবে লিখবেন ঘটনাটা হবে সেইভাবে। যদি শুধু 144 লেখেন তাহলে দুই পক্ষের নিয়ে কোনো মামলা হামলার মানে কোনো নিরাপত্তা শঙ্কা আছে নাকি, দুই পক্ষের সংঘর্ষের কারণে বা অমুক আমার একদল লোক আমার হুমকি দিচ্ছে। আর 145 বলে কি লিখবো, যে আমার বেদখলের হুমকি দিচ্ছে বা আমার বেদখল করছে। তো দেখেন বাদী পক্ষে বিনীত নিবেদনে এই যে, যেহেতু বাদী একজন সৎ, সহজ সরল, আইন মান্যকারী, পরোপকারী ব্যক্তি বটে, পক্ষান্তরে 1 থেকে 3 নং বিবাদী অপরপক্ষগণ পরস্পর যোগ সাজসকারী, আইন অমান্যকারী, পরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টাকারী, সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি হইতেছে, তাহারা না পারে এমন কোনো কাজ নেই। যেহেতু বাদী মোহাম্মদ জয়নাল আবেদিন তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে মালিক, সত্ত্বাধিকারী ও ভোগ দখলকার বটে, 1 থেকে 3 নং ব্যক্তিবর্গের ও তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গের নালিশি সম্পত্তিতে কোনো সত্ত্বও কি নাই, দখল নাই। বলছে যে এ বাদী হচ্ছে দখলে আছে আর অমুকদের কোনো সত্ত্বও নাই, দখলও নাই। যেহেতু 4 থেকে 3 নং বিবাদী ও তাহাদের মানে 3 থেকে 4 হবে আর কি, বিবাদী ও তাহাদের পক্ষে নিয়োজিত সন্ত্রাসী ব্যক্তিবর্গ এত তারিখে সকাল 8 ঘটিকার সময় সত্ত্ব দখলে ও 1135 নং দাগের সম্পত্তিতে অন্যায়ভাবে প্রবেশের চেষ্টা করে এবং বাদীর ও সাক্ষীদের সহযোগীরা হস্তক্ষেপ বাদীকে 1135 নং দাগের সম্পত্তিতে ঢুকিতে ও বাদীকে বেদখল করিতে পারে নাই, তবে যে কোনো উপায় হবে, যে কোনো উপায় বাদীকে জীবননাশ সহ গুরুতর জখমের ভয় দেখাইয়া যে কোনো মূল্যে বেদখল করিবে এবং অঘটন ঘটাইবে বলে বাদী ও সাক্ষীদের শাসাইয়া কি চলে যায়। ওই যে একদল লোক এসে মানে তার লোকজন এসে বলছে যে বেদখল করব। নালিশি সম্পত্তিতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি সহ যথাযথ অবস্থা বিরাজ করিতেছে বিধায় বাদী অত্র আদালতে প্রয়োজনীয় আইনগত প্রতিকার সহ অত্র আদালতে অত্র মোকদ্দমা দায়ের করিলেন। তাহলে আমি এখানে ওই যে মানে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এই জন্য চাইছিল 144, আর তার জমি তারই ঘোষণা দেওয়া হোক দখলে থাকার, এই জন্য চাইছি কত 145। তাহলে দেখেন সে মতে বিজ্ঞ আদালতে বাদী পক্ষের প্রার্থনা এই যে তফসিল বর্ণিত নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থার আদেশ জানে মর্জি হয়। স্থিতি অবস্থা আদেশ মানে হলো যে অবস্থায় আছে সেই অবস্থায় যাতে থাকে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বাড্ডা থানাকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে কি হয়, মর্জি হয়। সরজমিনে তদন্ত করিয়া বিজ্ঞ আদালতে রিপোর্ট প্রদান করিতে মর্জি হয়। কাগজপত্র সাক্ষ্য প্রমাণ গ্রহণে বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি, এই জায়গা ফৌকাবি লেখছে, আপনারা লিখবেন না, ফৌজদারি কার্যবিধি 145 ধারার প্রসিডিং ড্র করার আদেশ দানে কি হয়, মর্জি হয়। আপনি যদি ক খ গ ঘ এইভাবে না লিখতে চান কোনো সমস্যা নাই, আপনি বাদী পক্ষে বিনীত প্রার্থনা দিয়ে বাকিটা কি করবেন, শেষ করবেন। আর তফসিল বর্ণিত যেহেতু একটা স্থাবর সম্পত্তি নিয়ে মামলা, স্থাবর সম্পত্তি হলে জমির বর্ণনা দিতে হয় যে তফসিল কোথায় কি কি আছে। এটা হলো তফসিল, যে জেলা ঢাকা, থানা এই, মৌজা এই, তা আগেই পূর্বে আরিফের বাড়ি, দক্ষিণে রুবেলের বাড়ি, পশ্চিমে বিথিকার বাড়ি, এরকম যা যা আছে কয়েকটা বলে দিবেন আর কি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমরা চলে আসি আপত্তি লেখা। দেখেন এটা নেন, এটাকে নেন আগে, এই ওনার মাইক্রোফোনটা দেন, জোরে বলবেন কথা বলেন। স্যার আগের যে মুস্তাফিদা গুলো করছি সেখানে আমরা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখছি, কিন্তু এইটা বাদী বিবাদী এই যে লেখা হচ্ছে ওইটাও কি বাদী বিবাদী লেখা যাবে?
ওটা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখবেন, যদি একান্ত না জানেন তাহলে বাদী বিবাদী লিখবেন, সমস্যা নাই। কিন্তু যে যে মামলার যে এটিকেট মানে যে নিয়ম নীতি ওইটা ওইভাবেই লেখা উচিত। ধরেন আমরা যখন ফৌজদারি মামলা করি, ফৌজদারি মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ আর অভিযুক্ত বলে। রাষ্ট্রপক্ষ আর কি, প্রসিকিউশন এন্ড অ্যাকিউজড বা ইনফরমেন্ট অ্যাকিউজড। আর যদি সিআর মামলা হতো, সিআর মামলা হইলে অমুক ভার্সেস অমুক, বাদী বিবাদী বলে। কিন্তু যখন আমরা আপিল লিখবো, আপিল আপিল যিনি করে ওই জায়গায় কিন্তু বাদী বিবাদী হবে না, আপিলকারী আর প্রতিবাদী, আপিলকারী আর প্রতিবাদী। যখন আমরা রিভিশন লিখবো ওই জায়গা আছে রিভিশনার বা আবেদনকারী ভার্সেস অপোজিট পার্টি বা অপর পক্ষ, বুঝতে পারছেন? এখন উনি প্রশ্ন করছে যে কতদিন আমরা যখন 98 বা 100 ধারার পিটিশন মামলা দরখাস্ত লিখছি, ওই জায়গা তো প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ আছে, ওই জায়গা কি বাদী বিবাদী লেখা যাবে কিনা? ওই জায়গায় প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখেন, যদি একান্ত মনে না থাকে তাহলে বাদী বিবাদী যাবে। বাট প্রথমে লিখতে হবে কি, প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ। বাদী বিবাদী লিখলে ভুল হবে বিষয়টা তা না, বাট লেখা উচিত প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ। আমরা একটা লিখিত আপত্তি দেখে ফেলি। দেখেন ফৌজদারি কার্যবিধির 144 ধারার পিটিশনে দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল। এই দেখেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নাম্বার, একটা নাম্বার দিয়ে দিবেন, নাম্বার এত। এই সাটুতে মনে হয় সাটুরিয়া হয়, সাটুরিয়া। আচ্ছা, আশিকুর রহমান ইনি হলো কি পক্ষ? প্রথম পক্ষ। চান মিয়া গং কি পক্ষ? গং মানে কি বলেন? আরো আছে। দ্বারা ফৌজদারি কার্যবিধির হবে, ফৌজদারি কার্যবিধির 144 দ্বারা বিষয় সকল দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গে। এখন এই জায়গায় অ্যাকচুয়ালি কি লিখবো আমরা? এই জায়গা ওই উনি যা যা বলছে সব উল্টাইয়া দিব, যে বাদী এই মামলার সম্পত্তিতে দখলে নাই, তার কোনো সত্যও নাই, বরং সত্য এবং দখলে আছি আমরা এরকম কোনো ভয় টয় তারে দেখায় নাই। বাদী সম্পূর্ণ আমাদের হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করছে, তাই তার মামলা নথিজাত বা খারিজ করতে কি হয়, নোটিশ। এই তো কথা, যা যা আপনারে ওই জায়গায় দাবি করছে এই জায়গায় এসে তাই কি করব, অস্বীকার করব। এই যে দেখেন, তাও একটু পড়ি। দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন এই যে প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা, বানোয়াট বা আইনের পরিপন্থী হয় উক্ত মামলা ডিসমিসযোগ্য বটে। দেখছেন, যে সকল কারণ কিংবা উপাদান বিদ্যমান থাকলে একটি মামলা চলতে পারে, তার কোনো কারণ বা উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিসযোগ্য বটে। প্রথম পক্ষের নালিশি ভূমিতে কোনো সত্য দখল নাই বিধায় উক্ত মামলায় কোনো প্রকার কোনো প্রতিকার পাইতে কি পারে না। মানে বলতেছে যে ওই জমিতে তার কোনো সত্যও নাই, আবার কি নাই, দখলও নাই, এই জন্য সে প্রতিকার পাওয়ার হকদার না। প্রথম পক্ষের আর্জি যাবতীয় উক্তি মিথ্যা, বানোয়াট ও আইনের পরিপন্থী হওয়ায় দ্বিতীয় পক্ষগণ উক্ত মামলা যাবতীয় উক্তি দৃঢ়ভাবে কি করেছে, অস্বীকার করেছে। তারপরে দেখেন প্রকৃত বৃত্তান্ত এই যে বিজ্ঞ সাটুরিয়া সহকারী জজ আদালত প্রথম পক্ষের বিরুদ্ধে 46/12 চিরস্থায়ী নিষেধাজ্ঞা মকদ্দমা চলমান থাকা অবস্থায় দ্বিতীয় পক্ষগণকে শুধুমাত্র হয়রানি করার জন্য অত্র মিথ্যা মামলা কি করেছে, দায়ের করেছে। ঘটনার তারিখ সময় দ্বিতীয় পক্ষগণ নালিশি ভূমিতে প্রবেশ করার চেষ্টা করলে প্রথম পক্ষ তার লোকজন ডাক চিৎকার করিয়া আশেপাশের লোকজন সংগ্রহ করিলে দ্বিতীয় পক্ষগণ উপায়ন্তর না দেখিয়া সে মাত্রায় চলিয়া যায়। উক্ত মামলা মিথ্যা প্রমাণ হইতেছে, নালিশি ভূমিতে দ্বিতীয় পক্ষের বসতবাড়ি হইতেছে, এই মামলা যা যা আছে তাই। এখন আপনারা আমারে ইনস্ট্যান্টলি এই যে 145 অথবা 144 এর একটা মুসাবিদা এই মুহূর্তে যারা আছেন সবাই লিখে দেখাবেন। সময় হলো 10 মিনিট, সময় হচ্ছে 10 মিনিট। যদি খাতা না থাকে, যারা খাতা দিছিলেন এই জায়গা অনলাইনেও তাই, 145 বা 144 এর একটা দরখাস্ত লিখে দেখাবেন 10 মিনিটের মধ্যে, এই মুহূর্তে অনলাইনে যারা আছেন। দেখেন আমরা 6 ক নম্বর প্রশ্নে আসি। প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশ কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন। প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য? হিসেবে বিবেচিত হতে পারে, প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কিনা দেখেন। তো প্রথমে আমরা চলে আসি
প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশ কি? দেখেন, আমরা জানি যে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। কয় ভাবে? দুই ভাবে। আচ্ছা, যারা বলছেন যে আমি খাতা দিয়েছি স্যার, পিডিএফ যারা দিচ্ছেন সবার গুলো দেখছি, ছবি দিলে দেখা হবে না, ছবি দিলে যদি দেখাইতে চান পরে, আমি পরে ক্লাস শেষে দেখে দিব। এখানে একটা ন্যূনতম শর্ত হচ্ছে পিডিএফ দিতে হবে, আর ছবি দিলে এখানে স্ক্রিনে ঠিকঠাক ভাবে এনে দেখা যায় না। যাই হোক, তারপরেও পরে দেখে দিব। দেখেন, পিডিএফ করা শিখেন আগে। তো একটা ফৌজদারি মামলা দুই ভাবে করা যায়, একটা হলো থানায় আর একটা হলো কোর্টে। এখন থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধের বিষয়ে নালিশ করেন, তাহলে প্রথমে হবে এফআইআর, পরে সেটা হবে কি জিআর। আর থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, প্রথমে হবে জিডি, পরে হবে হচ্ছে নন জিআর। বুঝতে পারছেন? আর যারা বুঝেন না আমলযোগ্য কি, আমলযোগ্য হলো যে ক্ষেত্রে বিনা প্রণয় গ্রেফতার করতে পারে, সেটা হলো আমলযোগ্য। বিনা প্রণয় গ্রেফতার করতে পারে না, আমল অযোগ্য। বুঝতে পারছেন? আর কোর্টে আপনি আমলযোগ্য হোক আর আমল অযোগ্য হোক, যাই হোক না কেন, দায়ের করলে সেটা হবে সিআর মামলা বা নালিশি মামলা। এখন আপনার কাছে জানতে চাইছে যে প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশ কি। তো আসেন আমরা একটু পড়া শুরু করি। আসেন, রহিম আর আবিরও দেখেন নাই খাতা, দেখাইছেন? আচ্ছা, দেখেন তাহলে প্রাথমিক তথ্য বিবরণী দেখেন, ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, যথা থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, আর একটা হলো আদালতে নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে। থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 এবং 155 ধারায় বর্ণনা করা হয়েছে। আর নালিশি দরখাস্ত দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 200 ধারায়। তো প্রথমে আমরা চলে আসি প্রাথমিক তথ্য বিবরণী, এফআইআর। এফআইআর আসলে এখানে মুখস্থ করার কিছু নাই, আপনি আপনার যতটুকু ধারণা আছে সেইটুকু লিখে দিবেন। দেখেন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি এর আন্ডারলাইন করবেন 243 বিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি সর্বপ্রথম থানায় আসে, সেই সংবাদটি এফআইআর বলে কি হবে? গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি এর ধারা 154 অনুযায়ী কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন, অথবা তার নির্দেশক্রমে তা কি হবে? লিখিত হবে, এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এরূপ প্রত্যেকটি সংবাদ তা প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হবে, এবং এর সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক এই বিষয়ে সরকার নির্দেশিত আকারে একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। আপনি এত মুখস্থ করার দরকার নেই, আপনি বলবেন যে যদি কোথাও আমলযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে ওই বিষয় সম্পর্কে জানে এরকম কোনো ব্যক্তি মৌখিকভাবে বা লিখিতভাবে এজাহার দায়ের করতে পারে, এবং এজাহার যদি লিখিত হয় তো হলো, আর যদি মৌখিক হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বর্ণনা মতে কি নেবেন? লিখে নেবেন। পরবর্তীতে ওই এজাহারটা যখন রেকর্ড হয়ে যাবে 154 ধারা অনুসারে বিপি 27 ফর্মে, বিপি কত? 27 ফর্ম, তখন সেটা হয়ে যাবে কি? এফআইআর। এবং আরো 2-4 কথা লিখতে পারেন যে এফআইআর এ সিগনেচার করে সংবাদদাতা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়। এই তো। এবং আরো যদি লিখেন যে এফআইআর পরবর্তীতে জিআর মামলায় পরিণত হয়। জিআর মামলা অর্থ হলো জেনারেল রেজিস্টার্ড কেস। তাহলে আমরা এখন যদি আসি যে এফআইআর এর তাহলে কি কি বৈশিষ্ট্য আছে, দেখেন। এফআইআর এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দাখিল করা হয় নাকি ভাই? কি অপরাধ? আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর দাখিল করতে পারে। এমন না যে যে ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজনই হওয়া লাগবে, যে ওই ঘটনা সম্পর্কে জানে সেই এফআইআর দায়ের করতে পারে। এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। এফআইআর সরকার নির্ধারিত ফর্ম বা বিপি ফর্ম নামে পরিচিত। লিখে রাখেন, বিপি ফর্ম কত বলেন? 27। বিপি কত? 27। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে যে থানার যে পুলিশ কর্মকর্তা তার কাছে কি শপথ বাক্য পাঠ করা লাগে? না। এফআইআর এর সংবাদদাতা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হয়, দুইজনেরই স্বাক্ষর থাকবে। এফআইআর এর মাধ্যমে দাখিলকৃত মামলা জিআর মামলা নামে পরিচিত। কি মামলা? এফআইআর এর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে, ইত্যাদি। এখন আমরা চলে এসে দেখেন এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার।
এফআইআর কোন অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যাধিক। যেমন এফআইআর ফৌজদারি মামলার কি বলেন ভিত্তি, মানে যে কোনো অপরাধ সংগঠন সম্পর্কে যে মামলার যে সূচনা হয় কিসের মাধ্যমে? এফআইআর এর মাধ্যমে। এফআইআর এর উপর ভিত্তি করে মামলার তদন্ত কাজ কি হয়? শুরু হয়। কোন অপরাধের তদন্ত হতে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয় এর মধ্যে কিছু তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক। এই ক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। মানে আপনি যখন একটা মামলার তদন্ত শুরু হয়েছে তখন তো অনেক কিছুই ভুলে যেতে পারেন, এ কারণে প্রথম দিকে যে এফআইআরটা হয় তার মূল্য সবচেয়ে বেশি। গতবার একটা প্রশ্ন আসছিল যে একবার এফআইআর করছে, পরে জানা গেছে যে এই মামলা হলো মিথ্যা, মিথ্যা এরপরে তদন্তকারী কর্মকর্তা আবার এফআইআর করছে। এখন কোনটা আইনগতভাবে গ্রহণযোগ্য? তো সেই আলোচনায় পরে আসতেছি, আগে আমরা একটু করি। আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর ব্যবহার করা হয়, আর এফআইআর ব্যবহার করে আদালত ঘটনার প্রথম বিবরণ জানতে পারে। সো এভাবে আপনি এফআইআর এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব ব্যবহার লিখে ফেলবেন। এবার আসি আমরা নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। এতক্ষণ মানে আপনি 96, 98, 100, 107 থেকে 110, 144, 145 এই যে মামলাগুলো আমরা পড়ছি এগুলো কিন্তু পিটিশন মামলা। কি বলেন? পিটিশন মামলা। কিন্তু আমি যখন 200 ধারায় ফৌজদারি কার্যবিধি 200 ধারায় শপথ বাক্য পাঠ করার মাধ্যমে যে মামলার সূচনা হয় এই মামলাটাকে বলে নালিশি মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর মামলা। তো নালিশকে দায়ের করতে পারে যে কোনো ব্যক্তি, মৌখিকভাবে অথবা কি লিখিতভাবে, তবে জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অথবা কি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু এটা পুলিশ রিপোর্ট হবে না। নালিশ বলতে কি হবে না? পুলিশ রিপোর্ট হবে না। তাহলে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 4-1 অনুযায়ী নালিশ বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিত ভাবে এই মর্মে অভিযোগ করা যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংগঠিত কর্তৃক একটি অপরাধ সংগঠিত হয়েছে। এখন আপনি যারা মুখস্থ করবেন তারা বোকা। 4-1 আমার মুখস্থ করার দরকার নাই, আপনি লিখবেন ফৌজদারি কার্যবিধির 4 ধারা অনুসারে নালিশ বলতে বোঝায় কোনো ঘটনা অপরাধ সংগঠন সম্পর্কে জানে এরকম কোনো ব্যক্তি কর্তৃক বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক বা লিখিত বক্তব্য, যা মৌখিক বা লিখিত অভিযোগ যা কোনো জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হইতে পারে অথবা কি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। তবে নালিশ বলতে কি বোঝাবে না? পুলিশ রিপোর্ট বোঝাবে। কিন্তু এই যে দেখেন, কিন্তু এতে পুলিশ অফিসার রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশ বলা যাবে। কি কি দেখেন? ম্যাজিস্ট্রেটের নিকট দিতে হবে। কার কাছে? এই ম্যাজিস্ট্রেট মানে কি? বিচারিক ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে। অপরাধটি চেনা বা অচেনা ব্যক্তি করতে পারে, এটি অবশ্যই কি হবে না? পুলিশ রিপোর্ট হবে না। যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে পারেন বা বিষয়টি তদন্ত করার জন্য কি দিতে পারেন? আদেশ দিতে পারেন। আমরা সামনে গিয়ে পড়বো যে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করলে ম্যাজিস্ট্রেট প্রকৃতপক্ষে কি কি করতে পারে। এখন আমরা চলে এসেছি নালিশি দরখাস্তের বৈশিষ্ট্যতে। নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য দেখেন, আমলযোগ্য আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশ দায়ের করা যায় কিনা? যায়। অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। নালিশ বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়। মানে আপনি যা যা লিখছেন ওইগুলাই ওই জায়গা কি বৈশিষ্ট্য। নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়। শপথ গ্রহণ করতে হয় কত ধারায়? 200 ধারায়। কত ধারায়? 200 ধারায়। নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ কখনোই তদন্ত করতে পারে না। নালিশি মামলায় তদন্ত করতে হলে অবশ্যই কার অনুমতি লাগবে? নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেইন রেজিস্টার্ড কেস মামলা নামে পরিচিত। কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা কমপ্লেইন রেজিস্টার্ড মামলা, সংক্ষেপে কি মামলা? সিআর মামলা। সিআর মামলা নামে পরিচিত। এখন আমরা দেখেন নালিশি দরখাস্তের ব্যবহার। কোন ব্যক্তি যখন আমলযোগ্য অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে বা আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না
বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ বা অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে পারে। অর্থাৎ আপনি একটা মামলা থানায়ও করতে পারেন, ম্যাজিস্ট্রেটের কাছেও করতে পারেন, কিন্তু সাধারণত কিছু মামলা আছে থানায় করতে গেলেন কিন্তু থানা মামলা নিচ্ছে না, বারবার ঘোরাচ্ছে, তখন আপনার শেষ ভরসা কোনটা? ম্যাজিস্ট্রেটের কাছে। দেখেন, এবার আমরা চলে আসি নালিশি দরখাস্তের গুরুত্ব। নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেসের সম্পূর্ণ মামলাটি সম্পন্ন হয়ে থাকে নালিশের উপর ভিত্তি করে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। মানে আপনি একটা সহজ কথা, এফআইআর বলেন, নালিশ বলেন, এগুলা কিন্তু সাবস্ট্যান্টিভ এভিডেন্স না। সাবস্ট্যান্টিভ এভিডেন্স না মানে হলো মূল সাক্ষ্য না। মূল সাক্ষ্য না মানে হলো যে শুধুমাত্র এফআইআর বিবেচনা করে, শুধুমাত্র নালিশি দরখাস্ত বিবেচনা করে কোনো আসামির শাস্তি দিবে না। সাক্ষ্য দিয়ে এই বিষয়টা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে কোন মামলার ক্ষেত্রে সাবস্ট্যান্টিভ এভিডেন্স বা মূল সাক্ষ্য কারা? মূল সাক্ষী হলো কারা? যারা আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করে। বুঝেন কিনা? সে সাক্ষ্য দেয় আর আইনজীবী সাহেব তাদের কি করে? জেরা করে। আর এছাড়া একটা মামলায় নালিশি বলেন, নালিশি দরখাস্ত বলেন, ওই আপনার এফআইআর বলেন, জব্দ তালিকা বলেন, মেডিকেল সার্টিফিকেট বলেন, এক্সপার্ট ওপিনিয়ন বলেন, তারপরে পোস্টমর্টেম রিপোর্ট বলেন, সুরতহাল প্রতিবেদন বলেন, এগুলা কিন্তু কোনোটাই সাবস্টেন্টিভ এভিডেন্স না, এগুলো হলো করবোরেটিভ এভিডেন্স, মানে সমর্থনমূলক সাক্ষ্য। যে মূল সাক্ষীদের কথার সাথে যদি এই জিনিসগুলার কি থাকে, মিল থাকে, তাহলেই এগুলো বিবেচনা করা হবে। তাহলে সেই হিসাবে নালিশি দরখাস্ত কি সাবস্টেন্টিভ এভিডেন্স? না। যখন কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা দায়ের করতে পারে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারে। নালিশের মাধ্যমে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় মামলা দায়ের করা যায় ইত্যাদি। এখন আমরা চলে আসি, দেখেন যে এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে কিনা। অনেকে আপনারা বুঝেন না যে সাবস্ট্যান্টিভ এভিডেন্স কি বা প্রকৃত সাক্ষ্য কি। প্রকৃত সাক্ষ্য হলো যে সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায়। এফআইআর এর মাধ্যমে কোনো মামলার সূচনা হলেও শুধুমাত্র এফআইআর এর উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় না। এক্ষেত্রে কি লাগবে? সাক্ষ্য, সাক্ষীদের সাক্ষ্য লাগবে। আদালতে উপস্থিত হয়ে যে উপস্থিত হয়, যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, এই সাক্ষীদের সাক্ষ্য হলো প্রকৃত সাক্ষ্য। কিন্তু এফআইআর বলেন, নালিশি দরখাস্ত বলেন, এগুলা কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স? না। এজাহার বা এফআইআর কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয়। এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্য ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের 145, 155 3 ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডন বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। সাক্ষ্য আইনের 145 আর 155 3 আপনাদের মনে আছে কিনা? যিনি এজাহার করলেন, যিনি 161 দিলেন, যিনি 164 দিলেন, যিনি মেডিকেল সার্টিফিকেট দিলেন, ওনাকে তো একসময় আদালতে এসে সাক্ষ্য দিতে হবে। এখন দেখা গেল উনি তদন্ত পর্যায়ে ওই কাগজগুলোতে লিখছে এক কথা, আর জেরার সময় আইসে বলতেছে কি আর এক কথা। তখন আসামি পক্ষের আইনজীবী বলবে যে এই যে দেখেন, আপনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছিলেন এই, আপনি 161 বলছিলেন এই, আপনি এজাহারে বলছিলেন এই, আর এখন আদালতে উপস্থিত হয়ে বললেন আর এক কথা। তাহলে আপনি 155 3 ধারা অনুসারে বিশ্বাসের অযোগ্য। তাহলে এই যে এফআইআর, এটা বিরোধী পক্ষ কখন ব্যবহার করতে পারে? জেরার সময়, পরস্পর বিরোধিতা প্রমাণের জন্য। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডনের জন্য এটি ব্যবহার করা যাবে না। এখন অন্যান্য সাক্ষীদের কথার সাথে যদি এফআইআর এর মিল না থাকে, অন্যান্য সাক্ষীদের বলা যাবে না যে তোমরা যা কইছো এফআইআর এর সাথে তো মিল নাই, ওনরা কি এফআইআর করছে? এফআইআর যে করছে তার কথার সাথে যদি মিল না থাকে তাহলে সেটা বলা যাবে। রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক বা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিবে। উপযুক্ত আলোচনা হতে বলা যায় এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য হয়। আপনি স্বতন্ত্র সাক্ষ্য মানে কি? যে সাক্ষ্যের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া তাই শুধুমাত্র এফআইআর উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে। তাহলে এফআইআর কখন ব্যবহার করা যাবে? সাক্ষীদের সাক্ষ্যের সাথে তার এই এফআইআর এর কথার কি আছে কিনা, মিল আছে কিনা। অর্থাৎ এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে, আন্ডারলাইন করেন, উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী
এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো অভিযুক্তকে দণ্ড দেওয়া যায়নি। উচ্চ আদালতের নজিরে আছে শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউকে কি দেওয়া যাবে না, দণ্ড দেওয়া যাবে না। এখন আমরা চলে আসি, এখন প্রশ্ন ওঠে স্যার তাহলে কি এফআইআর কোনোদিনই স্বতন্ত্র সাক্ষ্য না? হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। ব্যতিক্রম একটা হলো মৃত্যুকালীন ঘোষণা। আপনি এফআইআর দায়ের করার পর মারা গেছেন, তখন আপনার এটা হয়ে গেছে ডাইং ডিক্লারেশন। এই দেখেন, এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান তাহলে ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য বলে গণ্য হবে। সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। তার মানে উনি যদি মারা যায় তাহলেই সেটা হতে পারে মূল সাক্ষ্য। সংবাদদাতা মারা গেলে তখন তা এজাহার মারা গেলে তখন তা এজাহার তার এজাহার হবে, তখন তার এজাহার সাক্ষ্য আইনের 32-1 অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হিসেবে কি হবে ভাই, গ্রহণযোগ্য। আর মারা না গেলেই সমর্থনমূলক সাক্ষ্য, মূল সাক্ষ্য। তাহলে আমরা জেনে গেলাম এফআইআর কি, এফআইআর এর বৈশিষ্ট্য ব্যবহার আমরা জানলাম, নালিশি মামলা কি, নালিশি মামলার বৈশিষ্ট্য ব্যবহার, এবং জানতে চাইছে যে এফআইআর কি মূল সাক্ষ্য কিনা, এটা জানলাম। আর এফআইআর কখন স্বতন্ত্র সাক্ষ্য হয়ে থাকে। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আমরা আজকে কিছুক্ষণ বেশি পড়বো, 8টা পর্যন্ত পড়ি তো, যেহেতু আমরা খাতা টাতা দেখছি, আর 10-15 মিনিট বেশি পড়বো। নামাজ শেষে শুরু হবে ইনশাল্লাহ, 7টা 10-এর দিকে শুরু হবে পড়া। আমাদের একজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছেন যে এজাহার এবং এফআইআর এর মধ্যে পার্থক্য কি। যখন কোনো অপরাধ সংঘটিত হয়, ওই ঘটনা সম্পর্কে যিনি জানে তিনি থানায় লিখিত আকারে নিয়ে যেতে পারে, যেটা লিখিত নিয়ে যেটা যায় সেটা হলো এজাহার, বা মৌখিকভাবে জানাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক নির্দেশিত পন্থায় লিখিত হয়, তারপরে তাকে পড়ে শোনায়। তো এজাহারে শুধু স্বাক্ষর থাকে সংবাদদাতার বা এজাহারকারীর। এজাহারটা যখন আপনি ওসি সাহেবের কাছে দিলেন এবং তিনি যদি মনে করেন যে না আসলেই এই অপরাধ সংঘটিত হয়েছে, তখন এজাহারটা রেকর্ড হয়ে যাচ্ছে এফআইআর রূপে। এফআইআর এ ঘটনার পরিপূর্ণ বিবরণ কিন্তু থাকে না, এফআইআর এ থাকে ঘটনার সংক্ষিপ্ত রূপ, কবে করছে, কয়টার সময় করছে, এফআইআর রেকর্ড হলো। এফআইআর এ সিগনেচার থাকবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্লাস এজাহারকারী। তার মানে প্রাথমিকভাবে যেটা হচ্ছে সেটা হলো এজাহার। এজাহার যখন থানায় রেকর্ড করা হচ্ছে সেটা কি এফআইআর। এফআইআরটা 24 ঘন্টার মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে যাবেন, ওই যে জিআরও অফিস আছে, সেই জায়গায় গিয়ে 24 ঘন্টার মধ্যে ওই এফআইআরটা আবার ওই জায়গায় রেকর্ড হবে, তখন সেটা হয়ে যাবে জিআর। বুঝছেন? তাহলে প্রথমে হচ্ছে এজাহার, তারপরে এফআইআর, এফআইআর এর পরে কি জিআর। আরো যদি পার্থক্য বলেন, এজাহারে সিগনেচার থাকে কার, শুধুমাত্র এজাহারকারীর। এজাহার যখন রেকর্ড হয়ে যাচ্ছে এফআইআর, তখন দুইজনের, তখন হয়ে যাবে এফআইআর। আর এফআইআরটা যখন জিআরও অফিসে গিয়ে রেকর্ড হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি জিআর। আসেন আমরা পড়া শুরু করি। জি, ওটা তো যে কোনো একটা সাদা কাগজে লিখলো। দেখেন, এজাহারের ভিত্তিতে এবং নালিশের দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। জিআর বা সিআর মামলার মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে যদি আপনাকে বলে এজাহার বা নালিশি মামলার মাধ্যমে শুরু হওয়া মামলার পার্থক্য কি, উত্তর যা। জিআর সিআর মামলার পার্থক্য কি একই। দেখেন, তাহলে প্রাথমিক তথ্য বিবরণী বা নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য। প্রাথমিক তথ্য বিবরণী বা নালিশি দরখাস্তের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো বিদ্যমান। কি কি দেখেন, প্রথমে দেখেন দাখিলকরণ। প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার কোথায় দাখিল করতে হয়, থানায়। অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিল করতে হয় কোথায়, আদালতে, নাকি। দায়েরের কারণ, দায়েরের কারণ কিন্তু খুব সহজ। মানে যদি আপনার আমলযোগ্য অপরাধ হয় তাহলে থানায় যাবে, এজাহার পরে হচ্ছে এফআইআর। আর নালিশি মামলার ক্ষেত্রে আমলযোগ্য হইতে পারে, আমলযোগ্য হইতে পারে। এই যে দেখেন,
কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টারে তা লিপিবদ্ধ করবেন। অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য, কি বলেন, আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধ সংগঠনের স্থান, প্রকৃতি, তারিখ, সময়, আসামির নাম, ঠিকানা, সাক্ষীদের নাম, ঠিকানা, প্রার্থীদের প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করা হয়। চলে আসেন শপথ গ্রহণ। প্রাথমিক তথ্য বিবরণীর ক্ষেত্রে কি শপথ বাক্য পাঠ করা লাগে? লাগে না, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করলে শপথ বাক্য পাঠ করতে হয়। তারপর দেখেন পরিচিতি। প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে জিআর মামলা বা জেনারেল রেজিস্টার্ড কেস বলে। অপরদিকে নালিশি দরখাস্তের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কি মামলা বলে? জিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস বলে। তারপর দেখেন দায়েরকারী। প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা। অন্যদিকে নালিশি দরখাস্তর দায়েরকারীকে কি বলা হয়? ফরিয়াদি বা অভিযোগকারী। গ্রেফতারকরণ যদি বলেন যে এফআইআর এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, আর নালিশি মামলার ক্ষেত্রে অবশ্যই কি লাগবে? ম্যাজিস্ট্রেটের গ্রেফতারি পরোয়ানা লাগবে। তদন্ত প্রতিবেদন। এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন, আলামত জব্দ করেন, খসড়া মানচিত্র সূচিপত্র অঙ্কন করেন এবং 173 ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন কি করে? দাখিল করে। অন্যদিকে নালিশি মামলা গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপর অনুসন্ধান বা তদন্তের ভার অর্পণ করে। তাহলে অন্যদিকে নালিশি মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপর অনুসন্ধান বা তদন্তের ভার অর্পণ করতে পারেন। আরো বলা যায় যে নালিশি মামলায় তদন্ত করতে হলে অনুমতি লাগে, কিন্তু এই জিআর মামলায় তদন্ত করতে হলে অনুমতি লাগে না। মামলা পরিচালনা দেখেন। এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলা নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা খারিজ হয় না। মানে এজাহারের মাধ্যমে যে মামলাটা শুরু হয়েছে, এই মামলায় যদি যিনি মামলা দায়ের করেছেন সংবাদদাতা কোনোদিনও আদালতে যদি না আসে, এই মামলা জীবনেও খারিজ হবে না, বরং এক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করে থাকে। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দিতে পারে। এছাড়া আরো অনেক পার্থক্য হয়, যে জিআর মামলায় রিমান্ড মঞ্জুর করতে পারে, কিন্তু নালিশি মামলায় রিমান্ডের সুযোগ নাই। জিআর মামলায় অধিকতর তদন্ত করা যায় এবং সম্পূরক চার্জশিট দেওয়া যায়, কিন্তু নালিশি মামলায় সম্পূরক চার্জশিট দেওয়া যায় না। বুঝতে পারছেন? জিআর মামলা পরিচালনা করে পিপি, আর নালিশি মামলা পরিচালনা করে কে? নালিশকারী। দেখছেন আরো অনেক পার্থক্য কিন্তু আছে। এবং এই মামলাকে বলে জেনারেল রেজিস্টার্ড কেস, আর এই মামলাকে বলে কি? কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তো এই হলো নালিশি মামলা এবং আপনার সিআর মামলার মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমরা 6 গতে চলে আসি। দেখো 6 গতে আসি। দেখেন এফআইআর, জিডি এন্ট্রি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। আপনাদের কতবার আসছে এই প্রশ্ন? এফআইআর, জিডি আর ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়? ইউডি মানে হলো আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ বাংলা হলো অপমৃত্যু। কি বলেন? অপমৃত্যু। তাহলে এফআইআর কিন্তু আমরা জানছি যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে হয়। জিডি হয় কখন? আমল অযোগ্য, থানায় হয় আমল অযোগ্য। আর ইউডি মামলা হলো যে যদি কেউ অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না, কোনো প্রাণীর মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে, কেউ আত্মহত্যা করছে, তখন ওই মামলাটা হয় অপমৃত্যুর মামলা। এবং যদি কেউ সন্দেহ পোষণ না করে, ধরেই নেয় যে না এ আসলেই একে কেউ হত্যা করে না, এমনিতেই মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে বা কোনো দুর্ঘটনায়, তাহলে এই মামলাটা ইউডি মামলা হিসেবে নিষ্পত্তি হয়। আর যদি কেউ মনে করে যে না এই ঘটনার পিছনে কারো হাত আছে, কোনো পূর্ব পরিকল্পনা
আছে, তখন এই আপত্তি জানায়, কোর্ট থেকে জিজ্ঞেস করে যে ইউডি আপনার কোনো আপত্তি আছে কিনা। যদি আপত্তি থাকে তাহলে আর এটা পরবর্তীতে কিন্তু এফআইআর হিসেবে গণ্য হতে পারে। তো আমরা একটু পড়ি, দেখেন। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় জিডি দায়ের করা হয়। অপরদিকে যখন কোনো ব্যক্তির অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু হয় তখন যে মামলা সূচনা হয় তাকে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস বলে, বা অপমৃত্যুর মামলা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, একজন প্রশ্ন করতে যাচ্ছেন, কি প্রশ্ন করবেন বলেন। হ্যালো। স্যার, মানে চুরি নিয়ে যে দরখাস্তটা লিখছে ওখানে একটা পক্ষ রাষ্ট্র দিয়ে আবার এজাহারকারী, তো এজাহারকারী দিয়ে আবার ওটা মানে রাষ্ট্র কেন, ওটা স্যার আমার কাছে একটু কনফিউশন লাগছে। আচ্ছা, আপনি চুরির মধ্যেই আছেন এখনো। রাষ্ট্র তো মামলার এক পক্ষ, কিন্তু দরখাস্তটা জিম্মায় চাচ্ছে কে? এজাহারকারী, সংবাদদাতা। পিপি তো আর ওনার ওয়ালটন টেলিভিশন চাচ্ছে না, চালাচ্ছে পিপি, কিন্তু ওই মামলার তো একজন সংবাদদাতা আছে। এই কারণে বলছে যে রাষ্ট্রপক্ষর, রাষ্ট্রের পক্ষে চাইতেছে কে? এজাহারকারী। বাট নর্মালি অন্যান্য দরখাস্তর ক্ষেত্রে হয়তো হলো রাষ্ট্রপক্ষ বনাম অমুক। যদি এই জায়গা আসামি কোনো দরখাস্ত করতো তাহলে লিখতো রাষ্ট্রপক্ষ বনাম আসামিগণ বা অভিযুক্ত গণ। এখন রাষ্ট্র যেহেতু জিম্মায় নিচ্ছে, জিম্মা, জিম্মা মানে কি? এই জিনিসপত্র তো যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মামলা, তারই তো চাওয়া লাগবে। এই কারণে রাষ্ট্রপক্ষের সাথে এজাহারকারী। আচ্ছা, আর যদি আপনার রাষ্ট্রপক্ষ নিয়ে এত বেশি কনফিউশন থাকে তাহলে সরাসরি এজাহারকারী লেখেন। কিন্তু এজাহারকারী তো কোন মামলার সূচনা হয়? জিয়ার মামলা। জিয়ার মামলার বাদীরে কি বলে? রাষ্ট্রপক্ষ। এখন রাষ্ট্রপক্ষের তরফ থেকে এই জিনিসটা জিম্মায় যাচ্ছে কে? এজাহারকারী। আচ্ছা, দেখেন, এফআইআর, জিডি এন্ট্রি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য। এফআইআর মোটামুটি আমরা জানি যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধ ঘটে তখন সংবাদদাতা পুলিশ কর্মকর্তার নিকট ঘটনা সম্পর্কে বিস্তারিত যা বলেন তাই হলো কি? এজাহার। এজাহারের বিষয়বস্তুকে যখন বিপি 27 ফর্মে লিপিবদ্ধ করা হয় তখন তারা কি বলে? এফআইআর। সহজ কথা, আগে হয়েছে এজাহার, পরে হয়েছে কি? এফআইআর। জিডি এন্ট্রি দেখেন, জিডি মানে হলো জেনারেল ডায়েরি, সাধারণ ডায়েরি। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমল অযোগ্য অপরাধ ঘটে সেক্ষেত্রে যখন অভিযোগটি বিপি 65 ফর্মে লিপিবদ্ধ করা হয় তখন তারা কি বলে? জিডি এন্ট্রি। অর্থাৎ আপনি যখন আমল অযোগ্য অপরাধ ঘটছে থানায় জানাইছেন, প্রথমে হচ্ছে জিডি, পরে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তদন্ত করা যাবে, তখন হবে নন জিআর। নন জিআর। এখন দেখেন ইউডি, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বা অন্য কোনো ব্যক্তি প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয় বা এমন অবস্থায় যদি মারা যায় যা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন এই ধরনের মৃত্যুকে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস বলে, বা কি মামলা বলে? অপমৃত্যু বলে। অপমৃত্যু বলে। এবং এই ক্ষেত্রে যে মামলার সূচনা হয় তারা কি বলে? ইউডি কেস বা ইউডি মামলা। এখন এই তিনটার মধ্যে পার্থক্য করতে বলছে। মানে নর্মালি আমরা পার্থক্য করি দুইটার সাথে, একটার সাথে আর একটা, কিন্তু এই জায়গা পার্থক্য করতে হবে কয়টা? তিনটা। দেখেন, তাহলে আমরা প্রথমে যে পার্থক্য এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা হলো কি? সংজ্ঞাগত। এবার দেখেন আইনের ধারা। আইনের ধারা, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা কত? 154, এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের বিধিগত 243। তাহলে এই এফআইআর সম্পর্কে আছে ফৌজদারি কার্যবিধির 154 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের কত? 243। জিডি এন্ট্রি, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 155 এবং পুলিশ অ্যাক্টের ধারা কত? 44। পুলিশ অ্যাক্ট 1861 এর ধারা 44। আচ্ছা, 88, নট 44, 88। আচ্ছা দেখেন, 88 হবে, আমি ভুল বলছি। ইউডি দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 174 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের রুল কত? 299। একটু দাঁড়ান।
44। তাহলে জিডি আছে ফৌজদারি কার্যবিধির 155 আর পুলিশ অ্যাক্টের ধারা কত 44। ইউডি দেখেন ফৌজদারি কার্যবিধির 174 ধারা আর পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 এর কত বিধি 299। আমরা চলে এসে বিপি ফর্ম নং। এফআইআর বলছে বিপি ফর্ম কত 27, জিডি বলছে বিপি ফর্ম কত 65 আর ইউডি বলছে বিপি ফর্ম 48। দেখেন কত 48। বিষয়াবলিতে আসেন যে এফআইআর অ্যাকচুয়ালি কি কি থাকে। এফআইআর এ দেখেন অভিযোগকারীর নাম, ঠিকানা, পিতা বা স্বামীর নাম, পেশা, ঘটনার তারিখ, সময়, স্থান, অভিযুক্তের বিবরণ, অভিযোগকারীর নাম, পরিচয়, অপরাধের বিবরণ, ক্ষয়ক্ষতির বিবরণ ইত্যাদি থাকে। জিডিতে কি থাকে অভিযোগ, চার্জ, নালিশকারীর নাম, পরিচয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ইত্যাদি এগুলা। ইউডিতে কি থাকে দেখেন থানার নাম, তথ্যদাতার নাম, পরিচয়, মৃত ব্যক্তির নাম ও পরিচয়, মৃত্যুর তারিখ ও সময়, কিভাবে মৃত্যুবরণ হয়েছে, যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে সেটির দূরত্ব ইত্যাদি। তাহলে এই জিনিসগুলো থাকে কোথায় জিডি ইউডিতে। তদন্ত দেখেন তদন্ত এফআইআর এর সাথে সাথে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করেন। আর জিডির ক্ষেত্রে জিডি করার পর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধের তদন্ত শুরু করা যায় না। আপনাদের কি মনে আছে কোন কোন ম্যাজিস্ট্রেট? প্রথম আর দ্বিতীয় 155 কত 2, 155 2। আর ইউডি ক্ষেত্রে মামলা রুজু হওয়ার সাথে সাথে মৃতদেহ যেখানে আছে সেখানে তদন্ত করে থাকেন। বলেন তো সুরত হাল কোথায় আছে? 174 5। সুরত হাল করে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে বাট করে পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের খবর দিয়ে। আর পোস্টমর্টেম কোথায় আছে? 174 174 3। পোস্টমর্টেম কখন করার প্রয়োজন নাই? লাশ পচে যাওয়ার কিংবা আবহাওয়ার কারণে দূরত্ব যদি বেশি হয় আবহাওয়া স্যার। বা দূরত্বের কারণে লাশ পচে যাওয়ার সম্ভাবনা থাকলে পোস্টমর্টেম করার দরকার নাই। আর পোস্টমর্টেম কে করে? সিভিল সার্জন পোস্টমর্টেম সিভিল করে সার্জন। সিভিল সার্জন। আর আপনার সুরত হাল ইনকোয়েস্ট করে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা দেখেন এখন আপনাদের গতবারের প্রশ্নে আসছিল যে কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়, কোন মুহূর্তে একটা অপমৃত্যুর মামলা এফআইআর এ রূপান্তরিত হতে পারে। এই যে আমাদের যে বাংলাদেশের নায়ক সালমান শাহ, তার মামলা এতদিন পর্যন্ত চলছে ইউডি মামলা হিসেবে, গত বছর সেটা রেকর্ড হয়েছে কি হিসেবে? এফআইআর হিসেবে, প্রায় 20 বছর পরে এসে। এবং তার লাশ আবার উত্তোলন করার নির্দেশ দিছে। মারা গেছে 96 সালে, এখন চলে হলো 26, 30 বছর পরে লাশ উত্তোলন। দেখেন আচ্ছা দেখেন তো ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 174 অনুযায়ী যদি কোনো পুলিশ অফিসার সংবাদ পান যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, অন্য কোনো ব্যক্তি বা প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় কি হয় নিহত হয়, বা এমন অবস্থায় যদি মারা যায় যা যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন যিনি সুরত হাল তদন্তের জন্য নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবেন। তখন তিনি হবে, যিনি হয়ে গেছে, ঠিক আছে, তখন তিনি সুরত হাল তদন্তের জন্য নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কি বলেন জানাবেন। এই কথাটা প্রিলিশ সময় আমাদের মুখস্থ করা লাগতো। এই যে নিকটতম ম্যাজিস্ট্রেটকে যে জানায় এটা হলো 174 5। কত বলেন? এই জায়গায় ধারার দরকার নাই। এবার দেখেন এবার পুলিশ মৃতদেহটি যেখানে রয়েছে সেখানকার আন্ডারলাইন করবেন 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে লাশের সুরত হাল প্রাথমিক অবস্থা যাচাই করবেন। সুরত হালের মাধ্যমে মূলত লাশের অবস্থা যেমন গলায়, পিঠে, মুখে, শরীরের যে কোনো অংশে অন্য কোনো আঘাতের চিহ্ন আছে কিনা এই বিষয়গুলো দেখবেন এবং একটি রিপোর্ট তৈরি করবেন। এরপর যদি মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হয় তাহলে লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন চিকিৎসক নিকট কি করবেন প্রেরণ করবেন। মানে উনি বুঝতে পারতেছেন না যে কি কারণে মারা গেছে, তারপরে পাঠাবে কোথায়? সিভিল সার্জনের কাছে। সিভিল সার্জন পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করবেন। এই সকল রিপোর্ট বিবেচনায় নিয়ে
এবং পারিপার্শ্বিক অন্য সকল বিষয় বিবেচনা নিয়ে পুলিশ যদি মনে করেন এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয় বরং নরহত্যা বা খুন জাতীয় কোনো অপরাধ, তখন এফআইআর দায়ের করবেন আর কি লেখেন, তখন এফআইআর দায়ের করেন বা করবেন। এভাবে একটি ইউডি মামলা কি হিসেবে রূপান্তরিত হয়? এফআইআর হিসেবে গণ্য হবে বা রূপান্তরিত হয়। এখন দেখেন, অপমৃত্যু হয়েছে এমন লাশের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখলে মূলত পুলিশ ধরে নেবেন এটি একটি নরহত্যাজনিত অপরাধ? কোন কোন বিষয়? শরীরে আঘাত, জখম বা দাগ, গলায় রশির দাগ, মুখে লালা বের হওয়া ইত্যাদি। এখন আপনি আবার বলতে পারেন যে স্যার তাহলে রশির দাগ তো গলায় দড়ি নিয়েও হয়। এখন কিছু কিছু ক্ষেত্রে যদি সন্দেহের সৃষ্টি হয় যে এটা গলায় দড়ি না, বরং বরং তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলাই রাখছে। এখানে একটা কেস রেফারেন্স দেখেন, 6 MLR AD 170 প্রকাশিত একটি মামলায় দেখা যায় মৃত মেয়েটির বাবা পুলিশকে সংবাদ দেয় যে তার মেয়ে বিষ পান করে মারা গেছে। বাবা সংবাদ দিছে যে মেয়ে মারা গেছে কিভাবে? বিষ পান করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে মেয়েটির গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তখন পুলিশ ঘটনাটি হত্যা হওয়ায় মামলা মর্মে এফআইআর দাখিল করে। এই মামলাতে একটি আত্মহত্যার মামলা যা ইউডি মামলা হিসেবে ছিল, পরবর্তীতে সেটা কি হয়েছে? এফআইআর হয়েছে। সুতরাং বলা যায় অপমৃত্যু বা ইউডি কেস তখনই জিআর মামলা বা এফআইআর এ রূপান্তরিত হয় যখন তদন্তে দেখা যায় মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন হত্যা, আঘাত, ষড়যন্ত্র বা অন্য কোনো ফৌজদারি অপরাধের আলামত রয়েছে। বুঝতে পারছেন? গতবার একটা প্রশ্ন আসছে, আমরা ফৌজদারি কার্যবিধি এতক্ষণ কোনো সমস্যামূলক প্রশ্ন পড়ি নাই, এই যে আমরা সমস্যামূলক প্রশ্ন চলে আসলাম। আমরা এখন শিখব যে সমস্যামূলক প্রশ্ন কিভাবে সলভ করতে হয়, কিভাবে লিখতে হয়। দেখেন 6 এর ঘতে আসছে পি এর মৃতদেহ। দেখেন পি সমান সমান একটা কিছু ধরি, যাই হোক প্রশ্ন পরে করেন, আগে এটা পড়ে নি, প্রশ্ন মনে রাখেন, ভুলে যান না আবার। পলাশের মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়, মানে পলাশ একজন ব্যক্তি, তার যে শয়ন কক্ষ মানে শোবার ঘর, সেখানে তার লাশ পাওয়া গেছে। পলাশের কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পলাশকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। তারা আত্মীয় স্বজনকে এফআইআর করছে যে পলাশে অ্যাকচুয়ালি জানালার বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতকারী এসে পলাশকে হত্যা করছে রড দিয়ে। পুলিশ তদন্ত কালে উদ্ঘাটন করে যে পলাশের আত্মীয়রাই তাকে হত্যা করেছে, মানে যে আত্মীয়রা এফআইআর করছে তারাই হত্যা করছে। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে। তাহলে এফআইআর হয়েছে কয়টা? দুইটা, একটা করছে আত্মীয়রা আর একটা করছে কি পুলিশ। এমত অবস্থায় দুইটি এফআইআর, দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 161 ধারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখ করে উত্তর দিন। গতবারের প্রশ্ন, কাহিনী কি বুঝছেন? পলাশ মারা গেছে, তার আত্মীয়রা এফআইআর করছে যে অন্য ব্যক্তিরা এসে তারে মারছে, আর পুলিশ তদন্ত করে জানতে পারছে যারাই এফআইআর করছে ওরাই হত্যা করছে। এখন পুলিশ আবার এফআইআর করছে, এখন বলছে যে এফআইআর তাহলে কোন এফআইআরটা গণ্য হবে? বুঝতে পারছেন? এই হলো কথা। এখন কোনটা গণ্য হবে সেটা হলো আলোচনার বিষয়বস্তু। এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে লিখবো, সবাই মনোযোগ দিয়ে দেখেন। এই ধরনের প্রশ্ন আমরা 4 ধাপে লিখবো। কয় ধাপ? ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনানুগ পর্যালোচনা আর কি সিদ্ধান্ত। ঘটনার বর্ণনা হলো প্রশ্নে যা আসছে হুবহু তাই হলো ঘটনার বর্ণনা। দেখেন প্রশ্নের শেষ লাইন বাদে, মানে যে লাইনে প্রশ্ন জানতে চাইছে সেটা বাদে শুরু থেকে শেষ পর্যন্ত হবে ঘটনার বর্ণনা। তাহলে এই যে পি এর মৃতদেহ তার শয়নকক্ষে পাওয়া যায়, এখান থেকে শুরু হবে। আর এফআইআর দায়ের করে, আমি যদি স্ক্রিনে দেখাই যে এখান থেকে শুরু হবে আর পৃথক এফআইআর দায়ের করে, এই পর্যন্ত হবে কি বলে ঘটনার বর্ণনা। এইটুকু আপনি হুবহু খাতায় লিখবেন। ঘটনার বর্ণনা দিয়ে যে সাবজেক্টেরই আসুক না কেন আপনি শনাক্ত করবেন যে প্রশ্নে যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত কি ঘটনার বর্ণনা। আচ্ছা, এবার আসেন, এই যে দেখেন ঘটনা বর্ণনাতে আমরা লিখছি ওই যে পৃথক এফআইআর দায়ের করে, তাই না? তাই পরের যেটা হলো বিচার্য বিষয়। বিচার্য বিষয়ের সংজ্ঞা কি?
এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি করে অস্বীকার করে। তাহলে বিচার্য বিষয় হলো এই প্রশ্নে যেটা জানতে চাইছে সেটাই হলো কি বিচার্য বিষয়। এই প্রশ্নে যে লাইনটা আমরা লিখি নাই যে এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 161 ধারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিন। উত্তর দিন মানে আপনার কাছে জানতে চাইছে, কিন্তু আপনি এখানে লিখবেন যে আমাকে আলোচনা করতে হবে বা আমাকে উত্তর দিতে হবে। মানে এই লাইনটা লিখবো, এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 অধীনে 161 ধারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিতে হবে বা উত্তর আলোচনা করতে হবে। বুঝেন কিনা? বা উত্তর প্রদান করতে হবে। তাহলে যে কোনো সমস্যামূলক প্রশ্নে আমার এই দুই অংশ লিখতে কি কিছু জানা লাগবে? এই দুই অংশ আমি কিভাবে লিখতে পারবো? প্রশ্ন দেখে লিখতে পারবো। এবার আমার মনের মধ্যে যা আছে, আমি যা যা লিখতে চাই সব কিছু লিখতে হবে আইনানুগ পর্যালোচনা। কিসে বলেন? আইনানুগ পর্যালোচনা। আপনার যে ব্যাখ্যা ট্যাখ্যা আছে এগুলা আইনানুগ পর্যালোচনা। এখন একটু কাহিনী শুনেন। কাহিনী হলো ভাই, একই বিষয় নিয়ে যদি দুইটা এফআইআর হয় এবং দুইটার বিষয়বস্তু একই, আগের মামলার আসামি যারা পরের মামলার আসামিও কি তারা, তাহলে সেই ক্ষেত্রে প্রথম এফআইআরটা এফআইআর হিসেবে গণ্য হবে, পরেরটা হবে 161। বুঝেন কিনা? প্রথম মামলায় আসামি ছিল ক খ গ, দ্বিতীয়টা আসামি ক খ গ ঘ উম। তাহলে দুইটার বিষয়বস্তু এক, প্রথমটা হবে কি জানেন? এফআইআর, আর পরেরটা হয়ে যাবে 161। কি বলেন? 161। কিন্তু যদি দুইটার বিষয়বস্তু আলাদা হয়, আলাদা বলতে চাই যে এটা তো কমপ্লিটলি প্রথম মামলায় যাদেরকে আসামি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু পরের এফআইআর এ দেখানো হয়েছে কি অন্য আরেকজন, অন্যরা মানে যারা বাদী হয়েছে তারা, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়টাই এফআইআর হিসেবে কি পাবে? প্রাধান্য পাবে। একটু পড়ি দেখেন। ফৌজদারি কার্যবিধির 154 ধারা ও পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর 243 করতে পাঠ করলে দেখা যায় যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে আন্ডারলাইন করবেন, সর্বপ্রথম যে তথ্য থানায় লিপিবদ্ধ করা হয় তাই এফআইআর। দেখছেন, যদি একসাথে 5টা তথ্য থানায় দেয়, এফআইআর কোনটা হবে? সর্বপ্রথম যেটা থানায় দিছে সেটা। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা যায় আদালত কোনো মামলায় একাধিক তথ্যের ক্ষেত্রে লিপিবদ্ধকৃত যেই জিডি তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে সেই প্রথম তথ্যকে এফআইআর হিসেবে কি করে গণ্য করে, মানে যে তথ্যটা সর্বপ্রথম আসছে সেটারই কি হিসেবে গণ্য করবে? এফআইআর। তদন্ত শুরু করার পর যে এফআইআর দায়ের করা হয়েছে, যখন অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে তারপরে আবার এফআইআর দায়ের করছে, সেটা এফআইআর নয় বরং 161 ধারার অধীন কি হিসেবে গণ্য হবে? বিবৃতি হিসেবে গণ্য হবে। বুঝেন কিনা? তাহলে প্রথম যেটা করছে এফআইআর, তদন্ত করার পরে যেটা করছে সেটা কি হবে? 161। মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে স্বাক্ষরবিহীন জিডি আগে হয় তা হত্যার ঘটনার প্রকৃত এফআইআর হিসেবে মর্যাদা পেয়েছে এবং পরবর্তীতে সংবাদদাতার ভিত্তিতে পুলিশের প্রাপ্ত তথ্যকে 161 ধারার অধীন বিবৃতি হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা এফআইআর হিসেবে গণ্য করছে, পরে যেটা পাইছেন সেটা হয়েছে কি 161। এখন পরেরটা দেখেন, বোল্ড মানে মোটা হরফে লেখা, উচ্চ আদালত সব সময় প্রথম তথ্যকে এফআইআর বা এজাহার বলে গণ্য করেন নাই। কি বলছে? একটা মামলায় দেখা যায় প্রথম সংবাদ অস্পষ্ট ছিল, দ্বিতীয় সংবাদ সত্য ছিল না, তৃতীয় সংবাদে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়, তাই এখানে তৃতীয়বার প্রাপ্ত সংবাদকে এফআইআর হিসেবে কি করা হয়েছে? গণ্য করা হয়েছে। শফিউল আজম দফাদার বনাম ও অন্যান্য বনাম কি রাষ্ট্র মামলায় বলা হয়েছে কোনো ঘটনা সম্পর্কে থানায় যে তথ্য প্রথমে দেওয়া হয়েছে তা অস্পষ্ট হলে এবং উক্ত তথ্য যদি ঘটনার প্রকৃত প্রকাশ না পায় সেই ক্ষেত্রে দ্বিতীয় এফআইআর দায়ের করা যাবে। এখানে দ্বিতীয় এফআইআর কেই প্রকৃত এফআইআর হিসেবে কি করতে হবে? বিবেচনা করতে হবে। অর্থাৎ প্রথম এফআইআর এর তথ্য যদি অস্পষ্ট হয় তাহলে দ্বিতীয় এফআইআর কেই প্রকৃত এফআইআর হিসেবে কি করতে হবে? গণ্য করতে হবে। পরিশেষে বলা যায় আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর কেই নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে তা আইনত কি হবে? বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে বলেন? নিশ্চিত হবে। কেন বলেন? কারণ পুলিশ তো তদন্ত করে ঘটনা পাইছে উল্টা সিদ্ধান্ত, সুতরাং আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর সিদ্ধান্তটা আমি এক কথায় লিখবো, বিচার্য বিষয় যেরকম এক কথায় সিদ্ধান্তও কি এক কথায় সিদ্ধান্ত, সুতরাং আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর কেই নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে তা আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে? নিশ্চিত হবে। তাহলে আপনারা এই যে আমরা আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আপনাদের তো 100 মার্কের মধ্যে মোট 60টা প্রশ্ন লেখা লাগে, এই 60টা প্রশ্ন কিন্তু ক খ গ থাকে। ধরেন
ফৌজদারির একটা, ফৌজদারিতে দুইটা থেকে একটা লেখা লাগে না, এই একটার মধ্যে ক আছে, খ আছে, ইভেন গ ও থাকতে পারে, তাই বলে ভাগ করে দিছে 5 5 5 বা 8 3 5 এরকম হইতে পারে। তো এই ক্ষেত্রে যেটা আমার মনে রাখতে হবে যে আপনি কিন্তু 5 6টা সমস্যামূলক প্রশ্ন আপনার লেখা লাগবে, মিনিমাম 5টা থেকে 6টা, মানে সবগুলোর সাথেই এক একটা সমস্যামূলক প্রশ্ন আছে, হয় সমস্যামূলক প্রশ্ন আছে নাইলে পাবেন মুসাবিদা। ঠিক আছে, তাহলে সমস্যামূলক প্রশ্ন আবার অনেকে বুঝেন না যে সমস্যামূলক প্রশ্ন কি স্যার। সমস্যামূলক প্রশ্ন যদি এই জায়গা বলতো যে এফআইআর কি, এফআইআর এর গুণাগুণ ও ব্যবহার আলোচনা করো, এটা কিন্তু সমস্যামূলক প্রশ্ন না। সমস্যামূলক প্রশ্ন হলো যে জায়গায় একটা ঘটনা বলছে, একটা ঘটনা বলাই দিছে এবং আপনারে বলছে যে এখানে কি করণীয়, সেটাই হলো কি সমস্যামূলক প্রশ্ন। তাহলে সমস্যামূলক প্রশ্ন আমরা কয় ধাপে লিখবো? 4 ধাপে। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, আর কি সিদ্ধান্ত। আচ্ছা, অনলাইনে অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন একজন, হ্যাঁ বলেন, কি বলবেন, বলেন, দ্রুত বলেন। স্যার ওই যে সমস্যামূলক প্রশ্নগুলো স্যার আমরা কিভাবে বুঝবো যে স্যার এটা এত ধারা থেকে আসছে, কত ধারা থেকে আসছে, এই ধারাটা কিভাবে বুঝবো স্যার? বোঝার জন্যই তো পড়াশোনা করতে হবে ভাই, কিভাবে বুঝবেন এটাই তো পরীক্ষা, এই কারণেই মানে তো এই এটার জায়গা কোনো পড়তেছেন। মানে সহজ বলেন, কোনো বলেন। টেকনিক আছে স্যার ধারা বোঝার? সহজ টেকনিক এই যে বারবার যে টপিক পড়তেছেন এগুলা পড়া। ধরেন দণ্ডবিধিতে আসছে যে আপনারা একজন মারপিট করছে, মারপিট করে পকেটেতে টাকা পয়সা নিয়ে গেছে, এখন এই বিষয়ে একটা মামলা বা একটা এজাহার করুন। এখন আপনার তো দণ্ডবিধির ধারাগুলো পড়া থাকতে হবে যে মারপিটের কোন ধারা, পকেটেতে চুরি করলে কোন ধারা, বা দস্যুতা করলে কোন ধারা। এটাই তো পরীক্ষা ভাই, আপনি কিভাবে বুঝবেন এটাই তো পরীক্ষা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমি বুঝবো কিভাবে, বুঝবোটা এই যে পড়াশোনা করতে হবে। বোঝা তো এক জিনিস না, আর পড়ালেখার কোনো শর্ট টেকনিক নাই, শর্ট টেকনিক করলে শর্টে ভুলে যাবেন, বুঝতে পারছেন? অনেকে জি স্যার, থ্যাংক ইউ অনেকে স্যার। ওই যে যারা গণিতের শর্ট টেকনিক শিখায়, দেখবেন যে পড়ানো শিখেছে গণিতের শর্ট টেকনিক, এই শর্ট টেকনিকের প্রশ্ন জীবনেও পরীক্ষা আসবে না, আর আসলেও আপনি পারবেন না, কারণ ওই সময় আপনার মাথায় এমনি গরম থাকবে, সহজ জিনিসও কঠিন হয়ে যায়। তো এই জন্য পরিশ্রম করতে হবে, বুঝে বুঝে বারবার দেখতে হবে। এখন আমি তো আপনার বলি নাই মুখস্থ করেন, আপনি বারবার আপনার এ জায়গা পড়তে হবে। ধরেন এই প্রশ্ন দেখে অনেকে ভড়কে গেছে, আমাদের পরীক্ষার্থী যারা আছে, এই জায়গায় আপনি ধরেন যদি উত্তরটা এইভাবে লিখতেন যে এই জায়গা প্রথমটা এফআইআর হবে আর দ্বিতীয়টা 161 হবে, আপনার মতামত দিচ্ছেন এইটা, তবুও আপনি নাম্বার পাবেন যদি আপনি শেষ পর্যন্ত ব্যাখ্যা দিয়ে ওই জায়গা আসতে পারেন। বুঝতে পারছেন? ওই জায়গা দেখবে যে আপনি কি প্রচেষ্টা করছেন কিনা। আমাদের বিথিকা বিশ্বাস লিখিততে পাশ করছে না, উনি কিন্তু লিখিত দেওয়ার পরে উনি এই জায়গা পরের থেকে চলে আসছে যে স্যার আমার হবে না নেই, আমি যা লিখছি মাইরি এ হবে না নেই, আপনি যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি অনুসারে 100 মার্ক লিখে আসছি বটে, কিন্তু আমার হবে না নেই। সে আগে থেকেই হবে না, এবং এই কথা বলার পরে সে এই জায়গা মোটামুটি দ্বিতীয়বার খুব সিরিয়াসলি পড়াশোনা করছে, ইতিমধ্যে রিভিউ করছে। প্রথম রিভিউতে তার রেজাল্ট আসে নাই, তার রেজাল্ট যে আসবে সে জীবনেও এক্সপেক্টও করে নাই। দ্বিতীয় রিভিউতে তার রেজাল্ট আসছে এবং ভাইভাতে তার আবার আসে নাই। এখন কথা হলো যে তাহলে বিথিকার বিশ্বাসের খাতা কি ভুল দেখছে? খাতা তো মোট দেখা হয়েছে 3বার, প্রথমবার দেখে প্রথমে দেখা যায় 2 জনে দেখছে, পরে রিভিউতে দেখছে একবার, আবার দেখছে আরেকবার, মোট 4বার হিসেবে দেখা হয়েছে, না ভুল দেখে নাই। কিন্তু উনার সোলাটিয়াম হয়ে গেছে, মানে শেষবার যে খাতা দেখছে তার মনে হয়েছে যে এ চেষ্টা করছে, এ এই প্রশ্নগুলো লেখার চেষ্টা করছে, অ্যাটলিস্ট যতটুকু পারে সব উত্তর করে আসছে, তার সাধ্যমতো চেষ্টা করছে। এই জায়গায় আপনার এই সমস্যামূলক প্রশ্নগুলোর একটা সুবিধা আছে, রচনামূলক প্রশ্নে অনেক সময় যা চাইছে যদি অন্য কিছু লেখেন তাহলে মার্কস পাওয়া যায় না, কিন্তু সমস্যামূলক প্রশ্নে আপনি যদি ভুলও লেখেন দেখবে যে ভুলটা লেখার আপনার ব্যাখ্যা ঠিকঠাক আছে কিনা। বুঝেন কিনা? যখন একজন উকিল সাহেব একটা মামলা লড়তেছে,
দেখবেন যে আইনের নজির দেখায়। বাদী পক্ষের উকিল সাহেব ওনার পক্ষে 100টা নজির দেখাইছে, আবার বিবাদী পক্ষের উকিল সাহেব ওনার পক্ষেও কি 100টা নজির দেখাইছে। তাহলে সঠিক কোনটা? সবই সঠিক, বিচারক যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক। এখন আপনার এই জায়গা পরীক্ষার খাতায় বিচারকরা দেখতে চায় যে আপনি কি আপনার সাধ্যমতো চেষ্টা করছেন কিনা। আপনি সমস্যামূলক প্রশ্ন ভুলই লেখেন, কিন্তু আপনি আপনার ব্যাখ্যা দিয়ে লেখেন যে প্রথমটা হবে এজাহার বা পরেরটা হবে কি 161, এটা দিয়েই লেখেন। বোঝা গেল? তাহলে এজন্য আপনারা কেউ হতাশ হবেন না যে আমার মনে থাকবে কিনা, আগে থেকে কুটাক ডাকবেন না। আরে মনে তো মনে করাই দেবে আল্লাহ। এই যে আমরা রেগুলার পড়াশোনা করতেছি, মনে আল্লাহ করাই দিবে। আপনারা একটা বল নেবেন যে আমরা এক ধাপ পার হয়ে আসছি, মানে আমাদের মাথায় কিছু আছে, নাইলে তো আমরা এক ধাপ পার হই নাই। তো ইনশাল্লাহ ওখানে গিয়েও পারা যাবে। তবে প্রতিদিন যে কথা বলি, ওই যে লিখতে হবে, লেখার কোনো বিকল্প নাই। ওই এ জায়গা যারা যারা অনেকে আছেন, মুন্সি আবুল কালাম আজাদ, হাতের লেখা ঠিক করতে হবে। সালাউদ্দিন বুলবুল ঠিক করতে হবে। ওই যে জয়দেব সাহেব ঠিক করতে হবে। হাতের লেখা ঠিক করতে হবে মানে এই না যে আপনার একেবারে কম্পিউটার এই জায়গা টাইপের মতো হইতে হবে। হাতের লেখা ঠিক করা মানে হলো একটু মাত্রা দিলেন, অক্ষর খারাপই হোক কিন্তু দেখতে যাতে পরিপাটি লাগে। আপনারা অনেকে করেন কি, আমাদের অনলাইনে দেখি না, অফলাইনে আছে, আপনি প্রথম লাইনে রস্যুকার দিছেন, ওই লেজ যে শেষ লাইনে যে থামছে, ঠিক আছে, মনে রস্যুকার হয়ে গেছে নৌকা, বাকি কয় অক্ষর রে ও নিয়ে যাচ্ছে। তো এরকম করা যাবে না, মাত্রা দিতে হবে, আর আল্লাহর রহমতে পারা যাবে, মনে আসল পরীক্ষা আসল সময় মনে পড়বে। আচ্ছা, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে, দেখি আসেন। টেলিফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে কিনা? দিয়েই দিতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টেলিফোনে প্রাপ্ত সংবাদ ও প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে কি হবে, গণ্য হতে পারে। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। কি কি দেখেন? আমলযোগ্য অপরাধের তথ্য, টেলিফোনে দেওয়া তথ্যটি অবশ্যই একটি আমলযোগ্য অপরাধ অর্থাৎ গুরুতর অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে, যেটির জন্য পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে। তাহলে টেলিফোনে যে তথ্যটা দিবেন অবশ্যই সেটা কি রিলেটেড হইতে হবে ভাই? আমলযোগ্য মানে কি? মানে গুরুতর অপরাধ, খুন, জখম, এগুলার ক্ষেত্রে। সুনির্দিষ্ট তথ্য, ফোন কলটি ক্রিপ্টিক বা অস্পষ্ট হওয়া চলবে না। এআই দিয়ে চালাই দিচ্ছেন, এআই দিয়ে বানাইয়া টেলিফোন দিয়ে শোনাই দিচ্ছেন যে অমুক জায়গায় হত্যা করছে, হবে না। ঘটনার তারিখ, সময়, স্থান এবং অপরাধের প্রকৃত সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য কি থাকতে হবে, বিবরণ থাকতে হবে। তারপরে দেখেন রেকর্ডিং এবং স্বাক্ষর। ফৌজদারি কার্যবিধির 154 ধারার বিধান অনুযায়ী মৌখিকভাবে প্রাপ্ত অভিযোগ থানায় লিখতে হয় এবং তথ্যদাতাকে পড়ে শোনাতে হয়। যদি টেলিফোনে তথ্য দেওয়া হয় তবে পুলিশ অফিসারকে অবশ্যই তথ্যটি লিপিবদ্ধ করতে হবে এবং তথ্যদাতাকে পরে থানায় এসে তাতে স্বাক্ষর করতে কি করতে হবে, অনুরোধ করতে হবে। তথ্যদাতার পরিচয়, যদি তথ্যদাতা পরিচয় দিতে অস্বীকার করে বা পরে স্বাক্ষর করতে না আসেন তবে পুলিশ অফিসার নিজেই সেই তথ্যের ভিত্তিতে এফআইআর দায়ের করতে পারেন। তথ্যদাতার কলামে নিজের নাম লিখেন। মানে আমি ফোনে তথ্য জানাইলাম, পরে আর থানায় গিয়ে স্বাক্ষর করতে যাই নাই, তখন আর আপনি আর এফআইআর কারী হইলেন না। যিনি যার কাছে যে পুলিশ অফিসার তিনি সেটার সংবাদদাতা হিসেবে এফআইআর রেকর্ড করতে পারেন। তাহলে থানায় তথ্য দিলেই কি এফআইআর হবে আরিফ সাহেব? তথ্য দিলে এবার হবে, তবে নেন একটু নেন, লোকজন একটু কথা শুনুক, নেন নেন। জি স্যার, থানায় বলেন যদি থানায় নিকটস্থ থানায়, কি তথ্য বলেন বলেন। স্যার স্থানীয় নিকটস্থ থানায় আমি তথ্য দিলাম, যদি এই তথ্য সঠিক হয় হ্যাঁ, ফোনে, তাহলে আমার এই সঠিক এই তথ্যর জের ধরে আমার এই রেকর্ড থানায় অন্তর্ভুক্ত হবে। আর যদি ভুল হয় তাহলে তথ্য রেকর্ড অন্তর্ভুক্ত হবে না। এবং রেকর্ড করতে কি আপনার ভাষায় যদি বলি কি বাধ্য কিনা? বাধ্য, বাধ্য না বাধ্য কোনটা? বা জি স্যার, কোনটা? জি স্যার, জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এফআইআর রিলেটেড?
স্যার এই যে বর্তমানে নেন এটা নিয়ে কথা বলেন। ফোন কলে কথাটা আসলো স্যার, হ্যাঁ তখন এই যে আমাদের নতুন যে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী জি স্যার, এই যে 999-তে কল করলি হ্যাঁ আমাদের ওই যে জরুরি সেবা, এইটাও কি আমাদের এর মধ্যে যাবে কিনা? জরুরি সেবায় কি জানাইছেন আপনি? স্যার এই যে অনেকে ওই যে যে কোনো দুর্ঘটনা বা আমি যদি মার্ডার করছে আমি দেখছি বা কোনো গুরুতর কোনো অপরাধ সংগঠিত হয়েছে, আপনি সেখানে আমি 999 কখনো কল দিছেন? মানে এই জায়গা কার কার দেওয়ার অভিজ্ঞতা আছে 999? আমি একবার 999-তে কল দিয়েছিলাম রাত 4টার সময় অ্যাম্বুলেন্সের জন্য। তো অ্যাম্বুলেন্স উনি এই গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্স ওয়ালার সাথে কথা বলে দিছে, উনি নিজে কনফারেন্সে ছিল। আবার অ্যাম্বুলেন্স ঠিকঠাক করার পরে আবার ফোন দিয়ে শুনছে যে অ্যাম্বুলেন্স ওয়ালা কি আপনার কাছ থেকে বেশি টাকা পয়সা নিয়েছে কি। তো ঠিক আছে, এখন 999-তে তো বিভিন্ন তথ্য দেওয়া যায়, এখন কোন তথ্য দিবেন? যদি বলেন যে একজন আরেকজনের হত্যা করছে, অবশ্যই আপনার নাম ঠিকানা জানতে চাইবে এবং পরবর্তীতে যে থানার কর্তৃপক্ষের সাথে আপনারা কি করাই দিবে, কথা বলাই দিবে। এবং আপনি যায় যদি সিগনেচার করেন তাহলে আপনি হবেন এফআইআর কারী। আর যদি আপনি তথ্যই দিয়েছেন কিন্তু আর জান নাই, তাহলে পুলিশ অফিসার হবে কি এফআইআর কারী। হ্যাঁ যাচাই বাছাই তো অবশ্যই হবে। না 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 দেখেন, হ্যাঁ করতে পারে। দেখেন, তো আসেন আমরা 7-এর পথে চলে আসি। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন আলোচনা করুন। 2020 সালে যেবার আপনাদের আন্দোলন হলো সেই পরীক্ষার প্রশ্ন ছিল এইটা যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সবাই লিখে দিয়েছে 154 ধারা এফআইআর। বাট এটার অ্যাকচুয়ালি ওইবারই প্রথম আসছে, আর কোনো পরীক্ষাতে জীবনেও আসে নাই। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা আলোচনা করছে 149 থেকে 153। 149 থেকে কত? 153। মানে আমলযোগ্য অপরাধ এখনো সংগঠিত কি হয় নাই, যাতে সংগঠিত না হতে পারে এই জন্য পুলিশ কি কি করতে পারে একটু পড়ে ফেলে আসেন ঝটপট। আপনারা কি প্রবলেমেটিক প্রশ্ন লেখা শিখছেন? মানে সমস্যামূলক প্রশ্ন কয় ধাপে লিখবো? 4 ধাপ। কি কি? ঘটনা বর্ণনা, বিস্তারিত বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। এখন যদি কেউ বলেন স্যার আমি যদি অন্যভাবে লিখি, কোনো সমস্যা নাই। এই 4 ধাপ যে আপনার মানতে হবে তার কোনো বিধান নাই, কিন্তু এই 4 ধাপ লিখলে উত্তরটা দেখতে ভালো হয়। বুঝছেন? যদি এক ধাপ বানাইছে না। এক ধাপ কে, কোনো ধাপ না বানালেও সমস্যা নাই, কিন্তু এইভাবে লেখা উচিত। আরিফ সাহেব, তামাদি আইনে কি ক্যালেন্ডার আছে দেখে একটু বলেন, ধরেন মাইক্রোফোন নিয়ে বলেন। তামাদি আইনের 25 ধারায় কি ক্যালেন্ডার আছে এই স্যার কে কে গো বলেন? কে 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 ওই তো স্যার গ্রেগরিয়ান নাকি? আর উকিল সাহেব যখন অসদাচরণ করে তখন ট্রাইব্যুনাল ওনারা কি করে? হর্ষ ভর্ৎসনা করে নাকি? আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এটা পড়ে আজকে শেষ করব। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন তার ফৌজদারি কার্যবিধি 1898 149 থেকে 153 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। প্রথমে দেখেন ধারা 149, আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধ এর অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। অর্থাৎ ওনার সামনে যদি আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়
বা উনি জানে যে হতে পারে, তাহলে উনি এটা প্রতিরোধের উনার সাধ্যমতো কি করবেন, চেষ্টা করবেন। কেস রেফারেন্স দেখেন। এখন অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবে পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতার উদ্ভব হয়। একজন লোক কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, ওই কুড়াল নিয়ে এসে শত্রুকে আঘাত করবে, ওই ওসিলাই পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে। এখন যে কাঠ কাটে তার তো কুড়ালই থাকবে, এখন তারা যদি বলে যে কুড়াল তুমি নিয়ে যাচ্ছ কেন, ফোন করবা, হবে না। বুঝছেন? তারপরে দেখেন ধারা 150, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে কি দিবেন, পৌঁছে দিবেন। মানে ধরেন কনস্টেবল জানতে পারছে, এখন উনি কনস্টেবল জানাবে কারে, যে এটা প্রতিরোধ করতে পারে তারা জানাই দিবে। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের চেষ্টা করবে 150, ষড়যন্ত্রের কথা জানাই দিবে 100 কত, 50। ষড়যন্ত্রের কথা জানাই দিবে 150। স্ক্রিনে তো লেখা দেখা যাচ্ছে, কি বলেন? আপনারা দেখেন না স্ক্রিনে লেখা দেখা, অন্যরা? আচ্ছা, যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। ধারা 151 দেখেন, অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে যদি গ্রেফতার করা না করা হয়, তাহলে এই অপরাধ ঘটেই যাচ্ছে। দুই দল প্রায় হেলমেট বাহিনী এসে জড়ো হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা। তাহলে এই ক্ষেত্রে যদি দেখে যে গ্রেফতার না করলে অপরাধ সংগঠিত হবে, সেই ক্ষেত্রে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার বিনা পরোয়ানায় করতে পারে 151 ধারায়। কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেফতার করতে পাবেন। তাহলে 151 কিন্তু আমরা একবার করছি, কোথায় করছি বলেন, ওই যে বিনা পরোয়ানায় গ্রেফতার। ব্যাখ্যা দেখেন, এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। ধারা 152, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। বাংলাদেশের অনেক স্থানে সরকারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা গাড়ি বাড়ি মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপচেষ্টা অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান, তাহলে তিনি তা বন্ধ করা কি করবেন, চেষ্টা করবেন। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্রের কথা জানাবে 150, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে 151, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ করবে 152। 153টা দেখেন, ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তিনি যদি মনে করেন যে ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন এবং সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের সংবাদ কি দিবেন। মানে উনি যদি দেখে যে জায়গায় ওজনের মেশিনে ভেজাল আছে, দাঁড়িপাল্লায় ভেজাল আছে, নিক্তিতে ভেজাল আছে, তাহলে উনি ওইগুলা আটক করে জানাবেন কারে, ম্যাজিস্ট্রেটকে। কত ধারায়? 153। ব্যাখ্যাটা দেখেন, দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে। সেই ক্ষয় যদি খুব সামান্য হয়, তাহলে বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। এই হলো আমার 149 থেকে 153। আবারও 4টা ধারা এইভাবে মনে রাখবেন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149, ষড়যন্ত্র জানাবে 150, প্রতিরোধের ক্ষেত্রে গ্রেফতার করবে 151, সরকারি সম্পত্তির ক্ষতি এগুলা রোধ করবে 152, আর ওজন বাটখারা এগুলোতে যদি কোনো মানে ভেজাল থাকে তাহলে এটা আটক করে ম্যাজিস্ট্রেটে জানাবে 153। তো আপনাদের আজ ক্লাস এই পর্যন্তই। যারা যারা লিখে আনছেন তারা খাতা আমাদের দেখাই যেতে পারেন, আমি এখানে আসি, দেখিয়ে যান এবং আজকে যা পড়াইলাম এগুলো আবার বাসায় বসে লিখবেন। আগামী দিন পড়া আছে, অবশ্যই পড়া আছে। হোমওয়ার্ক আজকে যা পড়াইছি তাই এভাবে লিখে আনবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।